নরমালি। তো এখানে আপনাদের ব্যাচের ফোল্ডারে ক্লাস 3 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করাই রয়েছে। এখানে বেশ কিছু ফাইল রয়েছে যেগুলোতে আমরা কাজ করব। আর ডক ফাইলটা আমি ওপেন করতেছি। ডক ফাইলে মূলত হচ্ছে আমরা ইমেজ পর্যন্ত কাজ করেছিলাম, তো আজকে টেবল নিয়ে আমরা কাজ করা শুরু করব। টেবলটা খুব একটা প্রয়োজন পড়ে না, তবে টেবল ব্যবহার করে পূর্বে অনেক সাইট তৈরি করা রয়েছে, এই জন্য আমাদেরকে একটু জানতে হবে। আমি অলরেডি ভিজুয়াল স্টুডিও করে ফোল্ডার অ্যাড করে রেখেছি, আশা করি আপনারা এটা জানেন, এটার দেখানোর কিছু নাই। ওকে, তো index.html এই জায়গায় আমরা যা ছিল আগের এগুলো বাদ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে অল্টা জ্যাড প্রেস করতেছি, সবকিছু নিচে নামিয়ে নিলাম। ট্যাব প্রেস করে এই জায়গায় বডির ভিতরে ট্যাবলের জন্য আমাদেরকে প্রথমে ট্যাবল ট্যাগ ব্যবহার করতে হবে। তো ট্যাবল ট্যাগ আমি শুরু করলাম এবং শেষ করতেছি এখানে। যখনই আপনারা কোনো ট্যাবল তৈরি করার জন্য চিন্তা করবেন, তখনই আসলে দুইটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার রাখতে হবে, একটি হচ্ছে রো আর একটি হচ্ছে কলাম। তো প্রথমে আমাদেরকে রো তৈরি করতে হবে, দেন এর মাঝে কলাম থাকবে। তো রো কিভাবে তৈরি করবেন? টিআর ট্যাগ। টিআর এটার ফুল মিনিংটাই হচ্ছে ট্যাবল রো। এখন রো এর ভিতরে কি থাকবে? রো এর ভিতরে কলাম থাকবে, ধরেন একটা কলাম থাকবে। তো প্রথম যে কলামটা থাকবে, এই প্রথম কলামে একটা হেডিং থাকবে। আমরা এরকম কিছু চিন্তা করি, প্রথম যে কলামটা রয়েছে এই কলামটাতে একটা হেডিং থাকবে, টিএইচ। টিএইচ মানে হচ্ছে টেবল হেডিং। ধরেন একজনের নাম লিখলাম, ফর এক্সাম্পল রহিম, এবং সেভ করতেছি। দেখতে পাচ্ছেন রহিম নামে এখানে আসছে। তারপরে এইভাবে চিন্তা করেন, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা রো, এইখানে একটা কলাম থাকবে, এখানে একটা কলাম থাকবে, এখানে একটা কলাম থাকবে। কলামের একটা হেডিং নিলাম আমরা এই। এখন আচ্ছা, এখানে রহিম না, সরি, নেম লিখবো, মূলত টাইটেল দিব নেম। তাহলে একটা রোতে আমরা একটা কলাম তৈরি করলাম, আর একটা কলাম তৈরি করতে যাচ্ছি, আবার টিএইচ নিচ্ছি, ফর এক্সাম্পল ফোন নাম্বার, ফোন লিখলাম আমি। তাহলে এখানে একটা রো দুইটা কলাম, নেম একটা কলাম হবে, ফোন একটা কলাম হবে। আমি এখন একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব জাস্ট আপনাদেরকে একটু সহজে বোঝানোর জন্য, কিন্তু এই কাজটা আপনারা কখনোই করবেন না। যদি করেন তাহলে পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট হবে। এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, বর্ডার ইকুয়াল ডাবল কোটেশন 1। দেখতে পাচ্ছেন একটা বর্ডার আসছে চারদিকে, জাস্ট বোঝানোর জন্য আমি এটা ব্যবহার করতেছি। নর্মালি আপনারা কখনোই যখন প্রফেশনাল সাইট তৈরি করবেন এটা ব্যবহার করবেন না। ওকে, একটা রো শেষ হওয়ার পর দেন আমরা নিচে আরেকটা রো নেব। তো আবার টিআর ট্যাগ নিচ্ছি, টিআর, দেন ট্যাব প্রেস করতেছি। টেবল রো এর ভিতরে আবার একটি হেডিং নিব, সরি হেডিং না, ডাটা নিতে হবে, হেডিং তো নিলামই। তাহলে ডাটা নেওয়ার জন্য টিডি, টেবল ডাটা। এখন আপনি নাম লিখেন রহিম, এই যে রহিম লিখলাম, তাহলে নেমের নিচে রহিম চলে আসছে, একটা কলাম হয়ে যাচ্ছে। আবার ফোনের নিচে ফোন নাম্বার রাখবো, তাহলে টেবল রোতে আরেকটা কলাম আমরা নিয়ে আসি, টিটি, তখন ফোন নাম্বার 01777 সামথিং এরকম রাখলাম। দেখতেই পাচ্ছেন এখানে ফোন নাম্বার আসছে। তাহলে আমরা আরেকটু সহজে বোঝার ট্রাই করি। এখানে দুইটা রো মূলত, এটা একটা রো, এটা একটা রো। কলাম কয়টা? এটা একটা কলাম, এটা একটা কলাম, দুইটা কলাম। তাহলে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট টেবলের। এখন আমরা আর একটু এক্সট্রা কিছু জিনিস দেখি। ধরেন আপনি এখানে রহিমের দুইটা ফোন নাম্বার রাখতে আছেন, ঠিক আছে? যেমন আমি এখানে আরেকটা কলাম বাড়াচ্ছি, টিটি 01999 এরকম কিছু একটা রাখলাম। দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কলাম হলো। প্রবলেম হচ্ছে জিনিসটা খুব একটা প্রফেশনাল না। যদি ফোন লেখাটা মাঝখানে থাকতো, ফোনের আন্ডারে দুইটা সেপারেট কলাম থাকতো, তাহলে জিনিসটা আরো সুন্দর হতো। এই কাজটা আমরা করব। ফোন যেই কলামটাতে থাকবে এইটার আন্ডারে আবার দুইটা সেপারেট কলাম থাকবে। এখন এই কাজটা করার জন্য ফোন যেখানে লেখা আছে, যে এইখানে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব কল স্পান নামে। ইকুয়াল দিয়ে, যেহেতু ফোনের আন্ডারে দুইটা সেপারেট কলাম থাকবে, আমরা এখানে 2 অ্যাড করে দিচ্ছি। এবং দেখতেই পাচ্ছেন এখন ফোনটা মিডলে চলে আসছে, এর মাঝে মানে এর নিচে দুইটা সেপারেট আলাদা আলাদা কলাম রয়েছে। এই কাজটাই আমরা করলাম কল স্পান অ্যাট্রিবিউটের মাধ্যমে। ওকে, সেম জিনিসটাই আমি জাস্ট কপি করতেছি। কপি করার পর
দুইটা ব্রেক দিচ্ছি, ব্রেক দেওয়ার পর দেন নিচে পেস্ট করে দিলাম, আবার আসছে। এখন আমরা নেমের পরে প্রথম যে রোটা আছে পাশাপাশি নেম লিখে নিব টেবিল ডাটার মাঝে, আপনারা একটু দেখেন বুঝেন কিনা। নেম রহিম, মানে আগে তো নেম নিচে রহিমটা লিখেছিলাম, এখন পাশাপাশি করতে আছি নেম রহিম। এরপরে যে রোটা রয়েছে ওখানে প্রথমে একটা হেডিং থাকবে, ডিএইচ ফোন থাকবে, যে ফোন এখানে নিয়ে আসলাম, একটা ফোন নাম্বার থাকবে, আর একটা ফোন নাম্বার আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। আশা করি আপনারা এইটুকু বুঝেছেন যে প্রতিটা রোতে, এই যে এটা একটা রো, একটা হেডিং, এটা একটা রো, এখানে একটা হেডিং, দুইটা হেডিং আমরা নিলাম এবং ডাটাও অ্যাড করে ফেললাম। এখন আমি চাচ্ছি যে আগে তো কলামে ফোন নাম্বার অ্যাড করেছিলাম, এখন আমি রোতে আর একটা নতুন রোতে ফোন নাম্বার অ্যাড করতে যাচ্ছি। তাহলে নিচে টিআর নতুন একটা রো নিলাম, দেন এর ভিতরে ডাটা নিব 01 say 888 এরকম কিছু একটা রাখলাম। দেখতে পাচ্ছেন একটা নতুন রো ক্রিয়েট হয়েছে যেখানে একটা কলাম রয়েছে ফোন নাম্বার লেখা। এখন এইটাকে আমরা যেটা করতে যাচ্ছি, ফোনের পাশেই দুইটা সেপারেট রো থাকবে, ফোনের পাশে এটা একটা রো হবে, এটার একটা রো হবে, এইভাবে থাকবে। তো এটার জন্য আমরা যেটা করব, ফোন যেখানে ছিল, এই যে ফোন লেখাটা আপনি যেখানে লিখেছেন এই জায়গায় আপনারা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবেন, রোস্পান ইকুয়ালিটি টু। তাহলে দেখতে পাচ্ছেন এখন ফোনের পাশেই দুইটা আলাদা রো তৈরি হয়েছে, এটা একটা রো, এটা হচ্ছে আর একটা রো। ওকে, ডিভাইড করে ফেললাম আমরা। তো টেবল যখন আপনারা তৈরি করতে যাবেন তখন এই রো স্পান স্কল স্পান ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে, এইটা বেসিক কনসেপ্ট। আর এই বর্ডার ওয়ান নর্মালি ব্যবহার করবেন না, বর্ডার যদি কখনো দেওয়া লাগে ওটা আমরা সিএসএস দিয়ে দিব। এটা নর্মালি আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে আসলাম আর কি, আপাতত দেন সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে আর দিয়েন না। তাহলে এই হচ্ছে টেবিলের কনসেপ্ট। যতটুকু শেয়ার করলাম আপনাদের সাথে, কারো কোনো কোশ্চেন আছে বলতে পারেন? না ভাইয়া। ওকে, তাহলে আমরা সামনে আগাচ্ছি। আমার একটা প্রশ্ন আমার ছিল। একটা কোশ্চেন। হ্যালো, জি বলেন। এখানে বলিল বেসিক্যালি এগুলো তো আপনি এখন বলছিলেন ভাইয়া, সিএস এর মাধ্যমে এগুলো করবেন, তো ইমেল টেমপ্লেটের ক্ষেত্রে তো এগুলো তো ব্যবহার আছে মনে হয়, টিআর এবং টিডি। আপনি যদি ইমেল টেমপ্লেট তৈরি করেন ওটা এইচটিএমএল দিয়েই করবেন, ঠিক তো আছে? এইচটিএমএল এ তো অনেক সময় এরর দরকার হয়, একটা ধারাবাহিকতা বজায় রাখতে গেলে কিংবা একটা কলম তৈরি করতে গেলে, ওই ক্ষেত্রে বর্ডারটা না দিয়ে আর কি। আপনি সিএসএস ব্যবহার করবেন এইচটিএমএল এর সাথে। ও আচ্ছা, তাহলে অনেক সময় দেখা যায় যে সিএসসি মানে অনেকগুলো কাজ করে না, এই বিষয় অনেকগুলো টপিক কাজ করে না, তো এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাইলাম। এটা তো আর এইভাবে সমাধান দেওয়া যাবে না, কি কাজ করতেছে না এক্সাক্ট জিনিসটা আপনাকে বলতে হবে যে আমি এইভাবে কাজটা করছি, এখন কাজ করতেছে না, কোড দেখাতে হবে, তাহলে মূলত আমরা সমাধান দিতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে ভাই, অবশ্যই। ওকে। ভাইয়া একটা কোশ্চেন হচ্ছে যে এখানে এমন কোন কোড আছে, যেমন আমরা ওয়ার্ডে দেখি ওখানে যদি কলাম দেওয়া হয় তিনটে তাহলে সরাসরি তিনটে চলে আসে, বা রো যদি পাঁচটা দেওয়া হয় পাঁচটা রো চলে আসে। এখানে কি এরকমের সরাসরি কমেন্ট করার কোনো কোড আছে? না, এরকম কোনো কিছু নাই, আপনাকে এখানে সবকিছুই মানে একটা একটা করে করতে হবে। আলাদা আলাদা ভাবে? আপনি যেটা বলছেন এটা হচ্ছে কোনো ফ্রেমওয়ার্কের কাজের কথা বলতেছেন? না, আমি বলছি যে যেমন আমরা ওয়ার্ডে যখন কাজ করি না, ওয়ার্ডে যেমন কলাম নাম্বার দিয়ে দিলে, কলাম পাঁচটা কলাম 5 লিখে দিলে এবং রো যদি আমি 5 দিয়ে দিই তাহলে পাঁচটা কলাম পাঁচটা রো হয়ে যায়, তাই না? হ্যাঁ। তো এখানে এরকমের কোনো কোডিং আছে, যেমন এখানে প্রত্যেকটা রো এর জন্য আলাদা আলাদা টিয়ার দেওয়া দিতে হচ্ছে এবং ও আচ্ছা, আপনি মানে কলামের শর্টকাট দেখতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শর্টকাটে একসাথে মানে শর্টকাটে সব যেটা চলে আছে আসে। এটা থাকতে পারে, আমি এক্স্যাক্টলি শিওর না, আমি এটা আসলে শর্টকাট ব্যবহার করি না। যেমন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিই একটু, একটা ব্রাউজার ওপেন করতেছি, ক্রোম। ওটা ইমেজের শর্টকাট গুলো দেখলেই হবে, যে ইমেজ শর্টকাট অথবা শর্টকাটস দেখে আপনি যদি সার্চ করেন তাহলে পাবেন চিট শিট, একটা চিট শিট পাবেন, এটার মাঝে আপনি পুরো ডিটেলস পেয়ে যাবেন আর কি। ডাউনলোড করে নিয়েন, স্ক্রিনে তো দেখতেছেন, ডাউনলোড করে একটু দেখে নিয়েন। এই যে ইউএল গ্রেটার দেন এলাই স্টার 5 দিলে এরকম স্ট্রাকচার আসে, এরকম অনেক কিছু রয়েছে এই জায়গায়, সব তো আর আমরা ব্যবহার করি না। তো এইখানে একটু খুঁজে দেখবেন, যদি থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন।
জি স্যার, ধন্যবাদ। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আচ্ছা ভাই, আমি W3 ডকুমেন্টেশনে দেখলাম যে ট্যাবের ওইখানে একটা কল গ্রুপ নামে ট্যাগ ব্যবহার করা হয়েছে, তো ভাই এটা কি জন্য ব্যবহার করা হয়? আসলে আমাদের অনেক কিছুই আছে। এখন আপনারা কল গ্রুপের এক্সাম্পল তো আমি নরমালি দেখাইতাম না, যাই হোক এখন যেহেতু বলছেন দেখায় দিই, W3 স্কুল থেকে দেখায় দিই। ওকে, অনেক কিছুই তো রয়েছে, সব তো আর আমরা কভার করব না। তো এখানে দেখেন, বা নরমালি আপনারা নিজেরা একটু বোঝার ট্রাই করবেন, ঠিক আছে? তো এই যে এখানে দেখেন ট্যাবেলের মাঝে একটা কল গ্রুপ তৈরি করেছে যেটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, দেখতে পাচ্ছেন? প্রথম কলামটার ব্যাকগ্রাউন্ড কালার, মানে প্রথম না ঠিক, প্রথম কলাম, প্রথম দুইটা মূলত এই যে স্পান দিয়ে আবার 2 দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, এইটার মাধ্যমে মূলত এই যে প্রথম দুইটা মিন করতেছে। আর এরপরে যেটা কলামটা থাকবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো কাজ করবে। কারণ আপনারা যদি এখানে রেড চেঞ্জ করে ফর এক্সাম্পল লাইম কালার দেই এবং যদি এখানে রান করে দেখেন তাহলে দেখবেন যে কালার চেঞ্জ হচ্ছে। ওকে, তো W3 স্কুলে যদি আপনারা কখনো দেখেন একটু নিজের একটু স্টাডি করবেন এভাবে, ঠিক আছে? আর বাকি যা এগুলো তো সেম, বুঝতেই পারতেছেন, টেবিল রো আর কলাম ডাটা, বুঝতে পেরেছেন? ধন্যবাদ। ওকে ওকে, তাহলে আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপে হচ্ছে আমরা লিস্ট নিয়ে কাজ করব। নরমালি এটা আমাদের সবসময় ব্যবহার করতে হবে, লিস্ট, বিশেষ করে মেনু তৈরি করার জন্য আরো অনেক কাজ রয়েছে। তো প্রথমেই আমরা আনঅর্ডার্ড লিস্ট সম্পর্কে জানবো। এটা হচ্ছে ইউএল ট্যাগ। তো ইউএল ট্যাগের ভিতরে আমরা আবার এলআই ট্যাগ ব্যবহার করব, লিস্ট আইটেম বা লিস্টও বলে অনেকেই। এর ভিতরে আপনি আইটেম রাখেন, ফর এক্সাম্পল অ্যাপল, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপল আসছে। এরকম ভাবে আরো যদি আপনি রাখতে চান রাখতে পারেন। আমি একটা রাখতেছি এই জায়গায় অ্যাপলের পর এখানে সে ম্যাঙ্গো, এরপর হচ্ছে এই জায়গায় ফর এক্সাম্পল অরেঞ্জ। ওকে, তিনটা আইটেম আমরা এখানে রাখলাম, দেখতে পাচ্ছেন? এটাই হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। দেন আমি দুইটা ব্রেক দিচ্ছি। আরেক ধরনের লিস্ট রয়েছে, সেটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। তো আমি জাস্ট কপি করব, কপি করার পর নিচে পেস্ট করে দিব। আপনারা ইউ এর পরিবর্তে জাস্ট ও অ্যাড করে দিবেন, 0 না ও অ্যাড করে দিবেন, তাহলে অর্ডার লিস্ট হয়ে যাব 1 2 3। এখানে আবার আপনি চাইলে আনঅর্ডার লিস্টকে অর্ডার লিস্ট বানাতে পারবেন, অর্ডার লিস্টকে আবার আনঅর্ডার লিস্ট বানাতে পারবেন, এগুলো সবই সম্ভব। তবে এই কাজগুলো HTML এও করা যায়, কিন্তু আমরা রিকমেন্ড করব CSS দিয়ে করার জন্য। এবং আপনি যদি CSS দিয়ে না করেন পরবর্তীতে ভ্যালিডেশনে প্রবলেম হবে। তো এই জন্য আমি HTML এ আর এই ব্যাপারগুলো দেখাচ্ছি না, যখন CSS আসবে তখন আমরা এগুলো নিয়ে কাজ করব। কপি করতেছি। এবং আরেক ধরনের লিস্ট রয়েছে, সেটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, DL ট্যাগ। তো যখন আপনি ডেসক্রিপশন লিস্ট তৈরি করবেন তখন যে কোনো একটা টার্মকে ডেসক্রাইব করতে হয়। তো ডিটি, ধরেন আমি টি, তো টি কে আপনি ডেসক্রাইব করতে আছেন, ডিডি ট্যাগের মাধ্যমে ডেসক্রাইব করতে হবে। ফর এক্সাম্পল হট ড্রিঙ্ক, ওকে, কিছু একটা লিখেন হট ড্রিঙ্ক, দেন সেভ করতেছি, দেখতেই পাচ্ছেন টি হট ড্রিঙ্ক চলে আসছে। ওকে, তো এই তিন ধরনের লিস্ট, এর মধ্যে সবচেয়ে বেশি আমাদের লাগবে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এটা অনেক বেশি আমাদের প্রয়োজন হবে, এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত কাজ করব। আপাতত আপনাদের লিস্ট সম্পর্কে এইটুকু জানলেই হবে। দেন আমরা এর পরের স্টেপে যাই। এখন আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এটার টপিকটা আপনারা খুব ভালো করে বোঝার ট্রাই করবেন এবং কেউ যদি না বোঝেন অবশ্যই আমাকে বলবেন। ডিপ এবং স্পান। ওকে, আমি এইটুকু বাদ দিয়ে দিচ্ছি। নরমালি ধরেন একটা ট্যাগ নিচ্ছি ডিপ ট্যাগ, এবং এই জায়গায় লরেমের 5টা ওয়ার্ড নিলাম। ওকে, দেখতেই পাচ্ছেন এখানে লরেমের 5টা ওয়ার্ড আসছে। আবার ডিভের পরে এই জায়গায় আবার স্পান ট্যাগ নিলাম, এখানেও লরেমের ধরেন 3টা ওয়ার্ড নিলাম। তাহলে উপরে 5টা ওয়ার্ড, নিচে 3টা ওয়ার্ড। এখন দেখেন যে এইখানে মাত্র 5টা ওয়ার্ড, ডান দিকে কিন্তু অনেকটুকু জায়গা খালি ছিল, কিন্তু স্পান ট্যাগের ভিতরে যা আছে এগুলো কিন্তু পাশে যেতে পারেনি। কথা হচ্ছে যে কেন যেতে পারেনি, আপনারা জানেন কেন যেতে পারেনি? স্যার ডিপ ট্যাগটা ব্লক এলিমেন্ট হওয়ার কারণে। হ্যাঁ, এটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য হচ্ছে আপনারা ডিপ ট্যাগটা যে লেখাটার উপরে রেখেছি, এখানে যদি আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করেন এবং যদি ইন্সপেক্টে ক্লিক করেন, ইন্সপেক্টে ক্লিক করলে আপনারা যখন ইন্সপেক্টর দেখতে পাবেন, এই যে আমি একটু বড় করি, এই যে এখানে যখন আমরা ডিপে মাউস নিয়ে যাচ্ছি খেয়াল করেন যে পুরা বারটাই কিন্তু কালারফুল হয়ে গিয়েছে। তার মানে যদিও তার টেক্সট এইটুকু, সে পুরা জায়গাটুকু দখল করে রেখেছে। ওকে,
যার কারণে মানে নরমালি আমরা দেখতেছি খালি জায়গা, কিন্তু খালি না, এটা পুরোটা সে দখল করে রেখেছে, এই জন্য এই টেক্সটটা এখানে যেতে পারতেছে না। তো তার মানে আমরা যেটা জানলাম যে আপনি যখন ডিপ ব্যবহার করবেন তখন পুরো জায়গাটাই দখল করে নিবে এবং এটা একটা ব্লক এলিমেন্ট, এটা আমাদেরকে বুঝতে হবে। আবার অন্যদিকে স্পানের পর যদি আপনি কোনো লেখা রাখেন, নরমালি ধরেন আমি এখানে লরেম লেখাটা রাখলাম এবং দেখতেই পাচ্ছেন এটা পাশে চলে আসছে, তার মানে এটা আমরা বুঝলাম যে এটা ব্লক এলিমেন্ট না। তাহলে এটা কি? এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আমরা যদি ইন্সপেক্ট করি, তো স্পানে যদি আপনারা এখানে মাউস হভার করেন, এই যে স্পান ট্যাগ ইন্সপেক্ট করে, তো এখানে দেখতেই পাচ্ছেন যে এটা যতটুকু আছে এতটুকুই কালারফুল হয়েছে, বাকিটুকু হয় নাই। তার মানে যে কেউ চাইলে এখানে যেতে পারবে। ওকে, যদি ব্লক এলিমেন্ট না হয় আর কি। ধরেন আমরা h1 ট্যাগ ব্যবহার করেছি, তো h1 ট্যাগের লরেমের ধরেন, লরেম বাদ দেন, ধরেন আমার নিজের নাম লিখলাম। ওকে, এখন এই মশিউর লেখাটা কিন্তু এখানে যায় নাই। কেন যায় নাই? কারণ মশিউর লেখাটা h1 ট্যাগের মাঝে রয়েছে, h1 হচ্ছে ব্লক এলিমেন্ট। ওকে, এটা আপনারা বুঝতে পারবেন এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি আপনি ইন্সপেক্ট করেন, পুরো জায়গাটাই কালারফুল হয়ে গিয়েছে, তার মানে এটা ব্লক এলিমেন্ট। তো এই জিনিসটা বোঝাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোন ট্যাগ ব্লক এলিমেন্ট, কোন ট্যাগ হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আপনাকে মুখস্থ রাখতে হবে না, কিন্তু বুঝতে হবে যেন আপনি খুঁজে বের করতে পারেন যে এটা ব্লক এলিমেন্ট, এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আর নরমালি যখন আপনি কোনো টেক্সটের উপরে স্পান বা ডিপ ট্যাগ অ্যাপ্লাই করবেন, বাহ্যিকভাবে কোনো পরিবর্তন নাই, দেখতে পাচ্ছেন নরমাল টেক্সটের মতোই মনে হচ্ছে। ওকে, জি স্যার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিপ এবং স্পান সম্পর্কে। জি স্যার। তারপর আমরা আই ফ্রেম নিয়ে আলোচনা করব, এটাও ইম্পর্টেন্ট, আপনাদেরকে জানতে হবে। এখানে আমরা সিম্পলি মনে করেন এখানে আই ফ্রেম লিখলাম, জাস্ট আই ফ্রেম, আর কিছুই লিখলাম না। এই যে আই ফ্রেম, যখন আমরা আই ফ্রেম লিখলাম এটা শেষও করি নাই, জাস্ট একটা লেআউট সুন্দর এখানে চলে আসছে। আমি শেষ করলাম, আচ্ছা করেন, শেষ করাটা আসলে উচিত, শেষ করে দিলাম। করার পর দেন হচ্ছে এটার ভিতরে আমরা সোর্স, ওকে, আই ফ্রেমের ভিতরে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি সোর্স, দেন ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, এর ভিতরে ধরেন আমি লিখলাম https://প্রথম আলো.com। ওকে, একটা ওয়েবসাইটের ঠিকানা আমরা এখানে দিলাম এবং এই জায়গায় একবার রিলোড দিবেন। তো একবার রিলোড দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন যে প্রথম আলোর ওয়েবসাইট কিন্তু লোড হয়েছে, আর একটু ছোট আর কি, আমরা একটু এরিয়াটা বড় করতে যাচ্ছি। যদি বড় করতে চাই আমরা চাইলে এটার উইডথটা অ্যাডজাস্ট করতে পারবো। তো উইডথ অ্যাট্রিবিউটের মাধ্যমে ইকুয়াল দিয়ে ধরুন 500 দিয়ে দিলাম, একটু বড় হয়ে গেছে। আবার হাইট আমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারবো, হাইট দেন ইকুয়াল ডাবল কোটেশন, এখানেও ধরেন 500 দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখন বড় হয়ে গিয়েছে। তো এখন আই ফ্রেমের মাধ্যমে আমরা কি করলাম যে আমাদের ওয়েবসাইটের মাঝে আমরা অল্প একটু জায়গার মাঝে চাইলে অন্য একটা ওয়েবসাইট আমরা শো করাতে পারবো। তবে এখানে বলে দিই আপনাদেরকে, ধরেন আপনি এই সোর্সের ভিতরে facebook.com দিচ্ছেন বা google.com দিচ্ছেন বা আমাদের কোনো ওয়েবসাইট দিচ্ছেন, এগুলো আসবে না। কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইট বা ফেসবুক, গুগল এগুলো আইফ্রেম ব্লক করা, এগুলো ব্লক করা যায়। ওকে, তো প্রথম আলো ব্লক করা নাই, এই জন্য প্রথম আলো আসতেছে। তো যে সকল ওয়েবসাইট ব্লক করা এগুলো আপনি শো করাতে পারবেন না, যেগুলো ব্লক করা নাই ওগুলোই আপনি শুধুমাত্র শো করাতে পারবেন। এটা একটা কাজ আইফ্রেমের। আইফ্রেমের আরো কাজ রয়েছে, আমরা দেখি। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে যখন ভিজিট করেন দেখেন বিভিন্ন ভিডিও দেখেন, ঠিক আছে, ইউটিউবের ভিডিও দেখেন বা বিভিন্ন জায়গা থেকে আপনারা ভিডিও দেখেন, এগুলো মূলত এমবেড করা ভিডিও। এমবেড কিভাবে করতে হয় আমরা একটু এক্সাম্পল দেখি। youtube.com/moshoor আমাদের চ্যানেলে আমরা ভিজিট করতেছি, ভিজিট করার পর ভিডিওসে ক্লিক করতেছি, ক্লিক করার পর দেন হচ্ছে যে কোনো একটা ভিডিও আমি ওপেন করতেছি, এই ভিডিওটাই। ওকে, ওপেন করার পর দেন হচ্ছে এই জায়গায় আমরা শেয়ার, এখানে দেখতে পাচ্ছেন শেয়ারের অপশন রয়েছে, ক্লিক করতেছি। ক্লিক করার পর দেন এমবেডের অপশন রয়েছে। তো এই এমবেডে ক্লিক করার পর এখানে মূলত আপনার এই যে কপির অপশন পাচ্ছেন, কপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন এখানে সিম্পলি পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই দেখতে পাবেন যে এখানে ভিডিওটা আসতেছেন। ওকে, এখন এই কনসেপ্টটা আপনাদের কোথায় কাজে লাগবে? ইন ফিউচারে আপনারা যদি কখনো ই-লার্নিং ওয়েবসাইট তৈরি করেন, যেখানে স্টুডেন্টরা লগ ইন করে বিভিন্ন ভিডিও দেখে শিখতেছে, এডুকেশনাল যে ওয়েবসাইট গুলো রয়েছে এগুলো যদি আপনারা কখনো তৈরি করেন, সবকিছু মূলত আপনাদেরকে ভিডিওগুলো হোস্ট করতে হবে এভাবে এমবেড করে আইফ্রেমের মাধ্যমে। ওকে,
এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এইটা ছাড়াও আইফ্রেমের আরো কাজ রয়েছে, যেমন হচ্ছে আপনারা গুগল ম্যাপের কথা জানেন। গুগল ম্যাপস আমি ভিজিট করতেছি maps.google.com। এখানে ভিজিট করার পর দেন যে কোনো একটা অ্যাড্রেস যদি আপনারা দেন, ফর এক্সাম্পল আমরা আমাদের অফিসের অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেন ক্রস ফাউন্ডেশন আমি জাস্ট ক্লিক করতেছি, যে এখানে আসছে অলরেডি। এখানে শেয়ারের অপশন পাবেন আপনারা, যে শেয়ারে ক্লিক করতেছি। দেন হচ্ছে এমবেড ম্যাপ, দেন এখানে কপি HTML। এটা যদি আপনারা কপি করেন, কপি করার পর দেন এটা ব্রেক দিয়েছি, ব্রেক দেওয়ার পর দেন পেস্ট করে দিচ্ছি। যদি আমরা সেভ করি, এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের ম্যাপ লোড হয়েছে। ওকে, এই কাজগুলো আপনারা করতে পারবেন। আর অনেক কাজ করা যায়, আপাতত এইগুলোই আপনাদের দরকার, কারণ ম্যাপ এবং বিভিন্ন জায়গা থেকে ইউটিউব বা ভিমিও থেকে এমবেড ভিডিও আপনাদের অ্যাড করার প্রয়োজন পড়বে। তো এইটুকু জানলেই হবে আপাতত। ওকে, তাহলে আমরা আইফ্রেম সম্পর্কেও জানলাম, ইউটিউব সম্পর্কেও জানলাম, এমবেড কিভাবে করবেন, অডিও ভিডিও নিয়ে আমরা একটা আলোচনা করব। নর্মালি এখন যে মেথডটা আমি আপনাদেরকে দেখাবো, যে অডিও এবং ভিডিও কিভাবে ব্যবহার করতে হয়, এটা দরকার পড়ে না, এইভাবে আসলে ইউজ করাটাও ঠিক না। তবে এটার পজিটিভ নেগেটিভ দুই ধরনেরই দিক রয়েছে। আমাদের আসলে অবস্থা বুঝে ব্যবহার করতে হবে। আমি একটু পরে আপনাদেরকে এক্সপ্লেন করতেছি, আগে দেখায় নেই। তো অডিও ইউজ করার জন্য আমাদের অডিও লাগবে, ঠিক আছে? তো আমার এখানে একটা অডিও এই জায়গায় রয়েছে, অডিও যে horse.mp3 নামে একটা ছোট্ট ভিডিও রয়েছে। তো আপনারা যে কোনো অডিও বা ভিডিও আপনারা চাইলে নিয়ে ব্যবহার করতে পারেন। সাইফুল ইসলাম কিছু বলতে যাচ্ছেন? ওকে, আচ্ছা ভাই, একটা জিনিস বলতে চাচ্ছিলাম, আপনি বললেন যে ওয়েবসাইট ব্লক করা যায়, এগুলা কিভাবে ব্লক করব? আচ্ছা, এটা আরো পরের বিষয়, ঠিক আছে? এগুলো যখন আমরা ওয়ার্ডপ্রেসে আসবো তখন আপনারা জানতে পারবেন। আপাতত এটা বোঝানো পসিবল না, কারণ সার্ভারের কাজ এগুলো। ও আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, ওকে, আমরা অডিও নিয়ে কাজ করা শুরু করি। তো প্রথমেই এই জায়গায় অডিও ট্যাগ নিচ্ছি। অডিও ট্যাগ যদি এই চালাইতে না পারো, মাইক্রোফোন একজনের, এই যে আমি মোবাইলে দেখছি, মোবাইলে কি ঢোকা যায়? মোবাইল ঢোকা যায় কিন্তু মোবাইল। ওকে, অডিও ট্যাগ আমরা নিচ্ছি এবং এই জায়গায় স্ল্যাশ দিয়ে অডিও ট্যাগ শেষ করে দিচ্ছি। দেন অডিও ট্যাগের ভিতরে আমরা সোর্স ট্যাগ ব্যবহার করব, সোর্স ট্যাগ, এবং এখানে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সোর্স src ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন। দেন হচ্ছে মূলত আপনার অডিওটা যেখানে রয়েছে ওটার লোকেশনটা বলে দিতে হবে। তো আমাদের লোকেশন হচ্ছে এই জায়গায়, যে index.html, এখানে আমরা কাজ করতেছি, অডিও ফোল্ডারের ভিতরে যেতে হবে। দেন হচ্ছে অডিওটা রয়েছে, তো এখানে আমরা অডিও ফোল্ডার, দেন স্ল্যাশ দিয়ে horse.mp3। ওকে, তো যখনই আপনারা কোনো অডিও ব্যবহার করবেন এবং সেটা যদি mp3 ফরম্যাটের হয়, অবশ্যই আমাদেরকে ট্যাগ ব্যবহার করতে হবে। ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, কি টাইপ ব্যবহার করতেছি এটা বলে দিতে হবে। অডিও প্রথমে লিখতে হবে, দেন স্ল্যাশ দিয়ে mpeg মনে রাখবেন। এটা ফরম্যাটটা আরো ভিন্ন রকম হয়, mp3 ছাড়াও আপনারা ওয়েব ফরম্যাট ব্যবহার করতে পারবেন, WAV, এছাড়াও OGG ফরম্যাট ব্যবহার করতে পারবেন। বাট আমি রিকমেন্ড করবো এতগুলো ব্যবহার না করে শুধুমাত্র একটা করবেন। বর্তমানে mp3 ম্যাক্সিমাম ব্রাউজারই সাপোর্ট করে, অন্যগুলো ইউজ করার প্রয়োজন নেই। ওকে, বাট আমাদের এখানে কোনো অডিও এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা একটা কন্ট্রোলস নিয়ে আসি। এই অডিও ট্যাগের মাঝে আমরা একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি কন্ট্রোলস নামে, এবং দেখতে পাচ্ছেন এই জায়গায় আসছে কন্ট্রোলস। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু প্লে হচ্ছে। আমরা চাইলে এটাকে অটো প্লে করতে পারবো। কিভাবে? ওই অডিওর কন্ট্রোলস এর পরে এখানে জাস্ট একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলেই হবে, অটো প্লে। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি প্লে হয়েছে। তবে এখানে একটা ব্যাপার বলে দিই আপনাদেরকে, এই যে অটো প্লেটা, এটা যে ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করবে তার ব্রাউজারে যদি ব্লক করা থাকে অটো প্লে, তাহলে প্লে হবে না। আপনারা যদি মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তাহলে এখানে এই জায়গায় যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আমি কার্সর যেখানে রেখেছি এখানে ক্লিক করলে অটো প্লে এর অপশন আসবে। দেন এখানে অ্যালাউ অডিও এবং ভিডিও। তো আমি যদি অ্যালাউ না করে ব্লক করে রাখি তো স্বাভাবিকভাবে এটা অটো প্লে হবে না। তো আপনার ওয়েবসাইটে কোনো ভিডিও অটো প্লে হবে কি হবে না এটা ডিপেন্ড করবে ইউজার কি অপশন সেট করে রেখেছে এটার উপরে। ওকে, তাহলে এই হচ্ছে
অটো প্লের ব্যাপার। আর যদি এরকম চান যে কন্ট্রোলস থাকবে না, অটোমেটিকলি একটা অডিও প্লে হতে থাকবে, তাহলে কন্ট্রোলসটা এখান থেকে আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারবেন। যেমন আমাদের এখানে কন্ট্রোলস থাকবে না, বাট অডিওটা কিন্তু প্লে হয়েছে। ওকে, এই হচ্ছে অডিওর ব্যাপার। অটো প্লেটা আমি আপাতত বাদ দিয়ে দিচ্ছি, আর কন্ট্রোল যদি প্রয়োজন হয় কন্ট্রোলস রাখবেন। নর্মালি কোনো বড় অডিও যদি আপনার ওয়েবসাইটে এমবেড করতে চান, ধরেন আপনি 10 মিনিটের কোনো একটা অডিও আপনার ওয়েবসাইটে শো করাতে যাচ্ছেন, এই অপশনটা খুব একটা রিকমেন্ডেড না। কারণ একটা MP3 যখন আপনি আপনার ওয়েবসাইটে সার্ভারে আপলোড করে দেন, এভাবে রাখবেন, তখন আপনার ওয়েবসাইটের যে পেজটা, যে পেজে আপনি অ্যাড করবেন, ওই পেজের সাইজটা ভারী হয়ে যাবে। ওকে, তো এখন তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে বিভিন্ন সাইট রয়েছে যে সকল সাইটে আপনারা অডিও আপলোড করতে পারবেন। যেমন কি সাইট রয়েছে অডিও আপনারা শোনেন, একটা সাইটের নাম তো আমার মনে ছিল, তো এখন তো মনে করতে পারতেছি না। আপনারা অডিও শোনেন এরকম সাইট মনে নাই আপনাদের কারো? সাউন্ড ট্রাক বা এই ধরনের কোনো একটা সাইট মনে হয় রয়েছে। আচ্ছা সরি, নামটা ভুল বলেছি, সাউন্ড ক্লাউড। ওকে, সাউন্ড ক্লাউড আপনারা ইচ্ছা করলে কিন্তু এই সাইটে অডিও আপলোড করে দেন ওটা আবার এমবেড করে আপনাদের সাইটে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো কখনো যদি অডিও প্রয়োজন হয় এই মেথডে আপনারা অ্যাড করবেন। আপনাদের সার্ভারে আপলোড করে ওই মেথডটা অ্যাভয়েড করাটাই ভালো পারফরমেন্স পারপাসে। ওকে, এখন আমরা ভিডিও নিয়ে কাজ করি, অডিও আপাতত বাদ দিচ্ছি। অডিওর ক্ষেত্রে আমাদেরকে ভিডিওর ক্ষেত্রে ভিডিও ট্যাগ ব্যবহার করতে হবে, এবং এই জায়গায় ভিডিও আমরা শেষ করতেছি, ট্যাগ শুরু শেষ করে দেন আমরা আবারও এখানে সোর্স ট্যাগ ব্যবহার করব। দেন সোর্স ইকুয়াল ডাবল কোটেশন, এখানে একটা ভিডিও, দেন ভিডিও কোথায় রয়েছে? এই যে ভিডিও ফোল্ডারের ভিতরে রয়েছে, এবং ভিডিওর নাম তো দেখতেই পাচ্ছেন ভিডিও, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে আমরা ভিডিওটা অ্যাড করে দিলাম। ওকে, এখানেও আমাদেরকে টাইপ ব্যবহার করতে হবে, টাইপ ইকুয়াল ডাবল কোটেশন, ভিডিও ব্যবহার করতেছি এবং স্ল্যাশ দিয়ে MP4 হবে এটা। আর এখানেও আমাদেরকে কন্ট্রোলস নিয়ে আসতে হবে, কন্ট্রোলস যেন আমরা প্লে করতে পারি। এই যে প্লে করার অপশন আসছে, আবার চাইলে আপনি অটো প্লেও করতে পারবেন। যদি আমি এখানে অটো প্লে দিয়ে দিই তাহলে এটা এই যে অটো প্লে হচ্ছে। আবার যদি আমরা চাই অটো প্লে ছাড়া উইথ আমরা অ্যাডজাস্ট করব, আমরা চাইলে করতে পারবো উইথ ইকুয়াল ফর এক্সাম্পল 500, অটোমেটিকলি উইথ অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, হাইট অটোমেটিকলি হয়েছে। আপনি চাইলে হাইটও বাড়াতে পারবেন, বাট না করাটাই ভালো, উইথ অনুযায়ী অটো হবে, ওটা করে রাখাই ভালো। ওকে, এখন এইভাবে ভিডিও যদি আপনি ইউজ করেন, এটা আসলে সুবিধা অসুবিধা দুইটাই আছে। ওকে, আমি একটু ব্রিফলি আপনাদের সাথে এক্সপ্লেন করার ট্রাই করি। ধরেন আপনি 10 মিনিটের একটা ভিডিও আপনি আপনার ওয়েবসাইটের হেডার সেকশনে, আমি আপনাদেরকে নিয়ে যাই, ধরেন আমার ওয়েবসাইটে আমি ভিজিট করতেছি emosio.me। ওকে, তো এখানে তো এখন বর্তমানে একটা ইমেজ রয়েছে, আমি যদি চাই আমি কিন্তু পারবো যে এটার পিছনে একটা ভিডিও থাকবে যেটা প্লে হতে থাকবে। এখন ভিডিওটা কিভাবে অ্যাড করবেন? ফর এক্সাম্পল আপনি আপনার সার্ভারে রাখলেন, সার্ভার থেকে আপনি ডেলিভারি দিচ্ছেন। ওকে, এখন এটা দিলে প্রবলেম যেটা সেটা হচ্ছে এই পেজের সাইজটা ভারী হয়ে যাবে। ওকে, তো লোড হতে একটু টাইম বেশি নিবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ব্যাড সাইড, কিন্তু এটার আবার একটা গুড সাইডও রয়েছে। এখন গুড সাইড কি? গুড সাইডটা হচ্ছে যেহেতু ভিডিওটা আমাদের সার্ভারে থাকবে, এটা মাস্ট লোড হবে, মাস্ট লোড হবে। এবং আরেকটা সুবিধা হচ্ছে ক্যাশিং এর একটা ব্যাপার রয়েছে, ক্যাশ নামে একটা ওয়ার্ড রয়েছে, আমি একটু এক্সপ্লেন করি আপনাদের সাথে। এটা আপনারা হয়তো বা পুরোপুরি বুঝবেন না, বাট এমনিতেই শোনেন। আপনি যে কোনো ওয়েবসাইটে যখন আপনারা ভিজিট করেন, এই ধরেন emosio.me, যে কোনো ওয়েবসাইটে, শুধুমাত্র আমাদের ওয়েবসাইট না, দেখবেন যে যদি ওই সকল ওয়েবসাইটে ক্যাশ ইনেবল করা থাকে, প্রথমবার একটু স্লো লোড হয়, হয়তো বা একটু সময় লাগে, এরকম ফিল হয়। কিন্তু ওই ওয়েবসাইটটিতেই যখন আপনি বারবার ভিজিট করেন, ধরেন আমি আবার ভিজিট করতেছি এবং এন্টার দিচ্ছি, খুব ইনস্ট্যান্ট লোড হয়ে যায়, 1 সেকেন্ডও টাইম নেয় না। ব্যাপারটা এরকম ফিল হয় কেন? এর কারণ হচ্ছে ওই ওয়েবসাইটের বেশ কিছু ফাইল আমাদের ব্রাউজারে অলরেডি ক্যাশ আকারে জমা হয়ে গেছে। ওকে, এখন যখন আপনি আপনার সার্ভার থেকে ভিডিওটা ডেলিভারি দিবেন, তখন এই কাজটা হবে যে ক্যাশ আকারে জমা হয়ে যাবে, পরবর্তী ভিজিটররা ফাস্ট রেজাল্ট দেখতে পাবে।
এটা হচ্ছে সুবিধা। ওকে, কিন্তু প্রথমবার কিন্তু লোড হতে টাইম বেশি লাগবে যেহেতু ভিডিও। ওকে, মানে যারা রিপিট ভিজিটর তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা নতুন ভিজিটর তাদের জন্য একটু কিন্তু ওয়েট করা লাগতে পারে। ওকে, আবার অন্যদিকে যদি মনে করেন যে না আমি ভিডিও এভাবে রাখবো না, আমি ভিডিও থার্ড পার্টি কোনো সার্ভারে রাখবো। থার্ড পার্টি সার্ভার বলতে কি বোঝাই আমরা? ইউটিউব হতে পারে, অনেকে ইউটিউবে ভিডিও রাখে দেন ইউটিউব থেকে নিয়ে শো করায়, বা অনেক পেইড সাইট রয়েছে যেগুলোতে আপনি ভিডিও রাখতে পারবেন, দেন ওখান থেকে এমবেড কোড নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। যেটা আমি যে একটু আগে ইউটিউবের যেটা দেখাইলাম আর কি, এমবেড কোড, ওভাবেও ব্যবহার করা যায়। কারণ ওভাবে ব্যবহার করলে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আপনার পারফরমেন্সে কোনো ব্যাড ইফেক্ট পড়বে না, কারণ আপনার সার্ভার থেকে তো আর লোড হচ্ছে না, এটা থার্ড পার্টি আরেকটা সার্ভার থেকে লোড হচ্ছে। ঠিক আছে? আর ইউটিউব বা অন্যান্য যদি আপনি পেইড সার্ভিস ব্যবহার করেন ওগুলো মোটামুটি ফাস্ট, ওগুলো স্লো হয় না। তবে আরেকটা মানে একটা ছোট্ট ব্যাড সাইড রয়েছে, সেটা হচ্ছে যে আপনার সার্ভারে রাখলে এটা শিওর যে আপনার সার্ভার যদি ওকে থাকে মানুষজন আপনার কন্টেন্ট দেখতে পাবে, ভিডিও দেখতে পাবে। এখন যখন আপনি থার্ড পার্টি কারোর উপরে ডিপেন্ডেন্ট হন, সামহাও কোনো রিজনে যদি তাদের সার্ভার ডাউন হয় তাহলে কিন্তু ওই ভিডিওটা আপনার ওয়েবসাইটে প্লে হবে না। সাধারণত ইউটিউব বা অন্যান্য যেগুলো পেইড ফিচার রয়েছে বা পেইড সার্ভিস যারা দেয় তাদের সার্ভার বছরেও ডাউন হয় না, খুবই কম, খুবই রেয়ার। ওকে, তো এটা আপনি চাইলে নেগলেক্ট করতে পারেন। তো আমরা সাধারণ ক্ষেত্রে এইভাবে, এই যে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন, ভিডিও MP4 ফরম্যাটে আপলোড করে এভাবে আমরা এমবেড করি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এভাবে এমবেড করি না ভিডিও ট্যাগের মাধ্যমে, কারণ এটা পারফরমেন্সে একটা ব্যাড ইফেক্ট পড়ে। ওকে, অনেক ব্রিফলি হয়তো আমি এক্সপ্লেন করেছি। আপনি যদি কনফিউশনও থাকেন, আপাতত যেভাবে আছে এইভাবেই রাখেন, পরবর্তীতে ভিডিও দেখে নিয়েন। আর ইন ফিউচারে যখন আমরা পারফরমেন্স অপটিমাইজেশন নিয়ে এগুলো নিয়ে আরো বিস্তারিত যখন কথা বলবো তখন আপনারা আরো বুঝে যাবেন। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে থাকলে বলতে পারেন। জি ভাইয়া, হ্যাঁ বলেন। ভিডিও ট্যাগের মধ্যে যে আপনি টাইপ ইউজ করলেন video/mp4, অডিওর মধ্যে কি জানি ইউজ করছিলেন? ওটা MPEG। MPEG? হ্যাঁ। MP3 ইউজ করলে কি কোনো প্রবলেম হবে? না, এটা ইউজ করা যাবে না, রিকমেন্ডেড হচ্ছে MPEG। ঠিক আছে ভাইয়া। ওকে, তারপর শাহাদাত ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া, আপনি যেটা আর কি বললেন যে আমরা সাধারণত আপনার কোশ্চেন আসলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আর একটু লাউডলি বলতে হবে। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, তো ওই যে আমরা এইভাবে ব্যবহার আর কি করি না। শাহাদাত ভাই, আমি আপনাকে একটু স্টপ করি, আপনার পিছনে মনে হয় অনেক সাউন্ড রয়েছে, অনেক শব্দ করতেছে মনে হচ্ছে। আপনি কি এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, অন্য কেউ কি, আমি একটু চেক করে দেখি যে অন্য কেউ অন করেছে কিনা। হ্যাঁ এখন বলেন, একজন বলেন। জি স্যার, তো আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম, তো ভিডিওর ক্ষেত্রে যেটা বললেন যে আমরা সাধারণত এইভাবে ব্যবহার করি না, এতে স্পিড অপটিমাইজেশনের মানে প্রবলেম হয়। তাহলে আমি জানতে চাচ্ছিলাম যে সবচেয়ে একটি বেস্ট মানে প্র্যাকটিস মানে কোনটা, মানে যেটা আমাদের সবার জন্য হচ্ছে এমবেড করে। আমি অলরেডি বলেছি এটা হচ্ছে এমবেড করে। তবে এখানে আরো কিছু সিচুয়েশন আছে, এটা আরেকটু ব্রিফলি যদি বলি আমি, ধরেন আপনি 2-3 বা 5 সেকেন্ডের একটা ভিডিও সাইজ খুব একটা বড় না, ধরেন 1 মেগাবাইট 1.5 মেগাবাইট বা 2 মেগাবাইট ধরেন, আর অন্যান্য আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট এগুলো 1 মেগাবাইট। মানে একটা পেজের আমরা ট্রাই করি আর কি যে একটা পেজের সাইজ 2.5 মেগাবাইট থেকে 3 মেগাবাইট এইটার কাছাকাছি রাখার জন্য, 3 মেগাবাইটের নিচে রাখার জন্য, তাহলে সমস্যা নাই। কিন্তু 3 মেগাবাইটের বেশি হয়ে গেলে তখন প্রবলেম ক্রিয়েট হয়। এখানে আরো অনেকগুলো বিষয় রয়েছে, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব, আপাতত বাদ দেন। তারপর বলেন অন্য যে শাহাদাত ভাই মনে বলতে যাচ্ছিলেন, এখন একটু বলেন তো দেখি শুনি কিনা। হ্যাঁ জি জি, আমি আসলে এই কোশ্চেনটা আসলে করছিলাম। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা আব্দুল্লাহ ভাইয়া কিছু, হ্যাঁ বলেন ভাইয়া। ইউটিউব থেকে কিভাবে ইমবেড ভিডিওগুলো আমরা দিব ওয়েবসাইটে? বুঝছি না, একটু আবার বলেন। বলতেছি ইউটিউব থেকে কিভাবে ইমবেড ভিডিওগুলো ওয়েবসাইটে দিব, একটু দেখালে ভালো।
একটু আগে তো দেখাইলাম আমি এটা, ভিডিওটা পরে দেখে নিয়েন। আচ্ছা, আপনাদের একজনের আমি একটু, আপনারা যারা এখানে আছেন একজনের মানে মহিলাদের আওয়াজের শব্দ শোনা যাচ্ছে বারবার। আমি জানি না যে কার এখান থেকে আসতেছে, তো মাইক্রোফোনটা মিউট করে রাখবেন। তো অনেক স্টুডেন্ট আপনারা চেক করাটা টাফ। ওকে, আর কেউ কিছু বলবেন? আচ্ছা ভাই, আপনার জি ওয়েবসাইটে যে জি ভিডিওগুলো ভাইয়া। আপলোড করতেছেন এটা কি ইউটিউব থেকে এমবেড করে আপলোড করতেছেন? আমাদের সাইটে যেটা না, এটা ইউটিউব থেকে এমবেড করা না, এটা পেইড একটা ফিচার। ওটা হচ্ছে বানি সিডিএন নামে একটা কোম্পানি রয়েছে, ওদের ও ওদের আচ্ছা। ওখানে আপলোড করা। ওটা পেইড, আপনি ওটা ফ্রিতে আসলে পারবেন না, টাকা দিয়ে নিতে হয় আর কি। ওগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এগুলো মূলত ওয়ার্ডপ্রেস যখন আসবে তখন আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা হোস্টিং, ভাইয়া, ঠিক আছে। এই ভিডিও হোস্ট কোম্পানি অনেক রয়েছে, আপনি অনেকগুলো, ফর এক্সাম্পল বাংলাদেশে বা আমি অনেকগুলো ব্যবহার করেছি। যেমন এখন এখন আপনারা বানি সিডিএন দেখতে পেরেছেন, এর আগে ব্যবহার করেছিলাম হচ্ছে ভিমিও, ব্যবহার করেছি, আর অনেকগুলো ব্যবহার করেছি। এক এক সময় এক একটা ব্যবহার করেছি, যেটা প্রাইসিং বা সবকিছু দিক দিয়ে ঠিক মতো যায় আর কি। হ্যাঁ, তারপর বলেন। ওকে, আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের এখন আর আপাতত কোশ্চেন নিয়ে আমরা পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদেরকে ফর্ম নিয়ে একটু কাজ করতে হবে। HTML ফর্মে অনেক কিছু রয়েছে, আমরা খুব ডিটেলসে যাব না, যতটুকু আমাদের না জানলেই হয় ওইটুকু নিয়ে আমরা কাজ করব। তো এখানে ভাইয়া একটু ভাইয়া, হ্যাঁ বলেন। যে আপনার ব্রাউজারটা রিফ্রেশ ছাড়া কিভাবে কাজ করতেছে? আপনি প্রথম 2টা ক্লাসের ভিডিও দেখেননি? না ভাই, আমি আজকে জয়েন করছি মানে। আচ্ছা, তাহলে ওই 2টা ভিডিও দেখে নেবেন, ওখানে বলা আছে। হ্যাঁ, ও আচ্ছা, জি ভাই, ধন্যবাদ। ওকে, আমরা ফর্ম ট্যাগ শুরু করলাম আর হচ্ছে এখানে শেষ করলাম, দেখতেই পাচ্ছেন। ওকে, ফর্ম ট্যাগ শেষ করার পর দেন হচ্ছে এটার ভিতরে আমরা লেস দেন গ্রেটার দেন দিচ্ছি, আমাদেরকে মূলত ইনপুট ট্যাগ ব্যবহার করতে হবে। তো ইনপুট ট্যাগ যখন আপনারা ব্যবহার করবেন, দেখতে পাচ্ছেন এখানে একটা ফিল্ড আসছে। এখানে যাই আপনি লিখেন না কেন, যদি নর্মাল টেক্সট হয় লাইক এবিসিডি দিয়ে আপনি কোনো কিছু লিখবেন, সেক্ষেত্রে আপনি টাইপ ব্যবহার করবেন হচ্ছে টেক্সট। ওকে, এটা ব্যবহার করতে হবে আমাদেরকে। টাইপ নিয়ে আমরা একটু পরে আরো আলোচনা করব। আর এইটার ভিতরে অনেক সময় দেখবেন যে লেখা থাকে ইন্টেরিয়র নেম, নাম লেখার জন্য মানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যেটা প্লেস হোল্ডার বলা হয় এটাকে। তো আমি প্লেস হোল্ডার নিচ্ছি, দেন হচ্ছে এখানে লিখে দিচ্ছি এন্টার ইওর নেম। ওকে, তো দেখতে পাচ্ছেন নামটা এখানে আসছে। এখন আপনি চাইলে আবার একটা লেভেলও দিতে পারেন। ফ্রমের পূর্বে মানে ইনপুটের পূর্বে আমরা এখানে একটা ট্যাগ ব্যবহার করতেছি, লেভেল ট্যাগ শুরু করলাম এবং স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম। তো লেভেলের ভিতরে এখানে ধরেন আমি লিখতেছি ফার্স্ট দেন নেম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম আসছে। এখন আমরা যেটা করতে আছি সেটা হচ্ছে যে মানুষজন কি করবে, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে এটাতে লেখা শুরু করতে পারবে। আপনি চাইলে কিন্তু এরকমও করতে পারবেন যে আপনার ওয়েবসাইটে যখন কেউ ভিজিট করবে কিবোর্ড দিয়ে লেখা শুরু করবে, এখানে লেখা হতে থাকবে। বর্তমানে এটা হবে না, কারণ অটো ফোকাস সেট করা নাই। আমরা ইনপুট ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি অটো ফোকাস নামে। এই যে অটো ফোকাস এখানে ব্যবহার করলাম। তো অটো ফোকাস ব্যবহার করার পর যখন আমরা এখানে রিলোড দিব, দেখবেন যে এটা কার্সর উঠানামা করতেছে, আমাদেরকে ক্লিক করা লাগতেছে না। ওকে, তো এই কাজটা যদি প্রয়োজন হয় কখন আপনারা করতে পারবেন এভাবে। ওকে, এখানে আরেকটা কাজ করে নেই, সেটা হচ্ছে যে আচ্ছা ওটা পরে করি। তো এটা ব্রেক দিই, ব্রেক দেওয়ার পর একটা ইনপুট ট্যাগ নিচ্ছি টাইপ, এখানে এখন সাবমিট ব্যবহার করতেছি। জানেন আপনি ফর্মটা ফিল আপ করে সাবমিট করবেন, টাইপ সাবমিট ব্যবহার করলে এই লেখাটা আসে সাবমিট কোয়ারি। আমরা চাচ্ছি যে এখানে ভিন্ন একটা লেখা আসবে, তো আমরা ভ্যালু অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি, এখানে হচ্ছে সেন্ড লেখাটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সেন্ড আসছে। এখন আরো কিছু ফিল্ড নিয়ে আসি, ওই লেভেল আর ইনপুট যেটা উপরে নিয়েছি ওটাই আমি ডুপ্লিকেট করতেছি, আর মাঝখানে ব্রেক দিয়ে 2টা ব্রেকের মাঝখানে দিচ্ছি যেন আপনারা নিচে নিচে দেখতে পান। ওকে, পাশাপাশি যেন না যায়। আর ফার্স্ট নেমের পরিবর্তে এখানে আমরা লাস্ট নেম দিয়ে দিচ্ছি। ওকে, এখন ধরেন মোবাইল দিয়ে কেউ ভিজিট করতেছে আমাদের ওয়েবসাইটে, এখন আমরা চাচ্ছি যে যখন লাস্ট নেম এই লেখাটার উপরে কেউ আঙ্গুল দিয়ে প্রেস করবে, এখানে যেন লেখা শুরু করা যায়, যেটা বর্তমানে হয় না। যেমন আমি যদি এখানে ক্লিক করি লাস্ট নেমে, আমি ক্লিক করতেছি কিন্তু কিছুই হচ্ছে না এখানে। তো এটা কি করতে হবে, মূলত এটা হচ্ছে লেভেল, এটা হচ্ছে ইনপুট, লেভেলের সাথে ইনপুটকে কানেক্ট করতে হবে। এখন কানেক্ট আমরা কিভাবে করব, লেভেলে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, ফর অ্যাট্রিবিউট ইকুয়াল দিয়ে
ধরেন এল লাস্ট নেম LN এরকম আমি সংক্ষেপে লিখলাম। দেন যেটার সাথে কানেক্ট করতে আছে ইনপুট, এখানে আমাদেরকে আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আমরা এখানেও ব্যবহার করতে পারি, টাইপের আগে বা পরে, ওগুলো সমস্যা নেই, যে কোনো এক জায়গায় ব্যবহার করলে হবে, জাস্ট স্পেস দিয়ে ব্যবহার করবেন। আইডিতে ওই যে ফরে যেটা দিয়েছেন LN যাই দিন না কেন ওটাই আপনাকে আইডিতে বলে দিতে হবে। দেন সেভ করতে হবে। সেভ করার পর এখন যদি আমরা লাস্ট নেমে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই ফলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা কানেক্ট করে দিলাম। একইভাবে আপনি ফার্স্ট নেমেও চাইলে করতে পারেন, নিচেটা করে নেবেন। আর এখন কেউ যখন সেন্ড বাটনে ক্লিক করবে, যেমন আমি যদি এখন সেন্ড বাটনে ক্লিক করি, এটা আচ্ছা এখানে ক্লিক করার আগে আরো কিছু বেশ ইনফরমেশন আপনাদের জানা থাকা লাগবে। যখনই আপনারা একটা ফর্ম তৈরি করবেন, ফর্মের ভিতরে একদম প্রথমেই ফর্ম ট্যাগের মাঝে দুইটা অ্যাট্রিবিউট মাস্ট ব্যবহার করতে হয় আমাদের। এক নাম্বার হচ্ছে মেথড, আর একটি হচ্ছে অ্যাকশন। অ্যাকশনে কি থাকে? অ্যাকশনে হচ্ছে আপনি ফর্মটা যে সাবমিট করবেন, সাবমিট করলে যাবে কোথায়? যাবে কোথায় ওই জিনিসটা প্রসেস হবে হচ্ছে অ্যাকশনে। হয়তো বা এমনও হতে পারে কোনো পিএইচপি পেজের লিংক থাকবে, ওই পিএইচপি পেজের মাধ্যমে প্রসেস হয়ে কারো ইমেলে চলে যাবে, বা যেটাই হোক না হোক হবে। ওটা নিয়ে আপাতত আমাদের টেনশন নাই। আপাতত আমরা এখানে হ্যাশ দিব, ওই পিএইচপি পেজ নিয়ে চিন্তা করব না। আর মেথডে কি থাকে? মেথডে মূলত দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে গেট অথবা হচ্ছে পোস্ট। পার্থক্য কি? ধরেন আমি এখানে গেট দিলাম, গেট। ওকে, গেট দেওয়ার পর দেন আরেকটা ফিল্ড নিয়ে আসি। ধরেন এইটুকু আমি আবারও কপি করতেছি। কপি করার পর দেন নিচে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দুইটা ব্রেক ছোট হাতের দিতে হবে আমাদেরকে, এটা ব্রেক ব্রেক। আর এই জায়গায় এখন আর আমরা টাইপ টেক্সট দিব না, এখানে হচ্ছে ধরেন টাইপ পাসওয়ার্ড দিব। ওকে, আর ফর আইডি এগুলো আপনারা পাসওয়ার্ড তো, আচ্ছা আমি একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। পাসওয়ার্ড আর এখানে ফর এবং আইডি। আচ্ছা এখানে আমি দুইটা সিলেক্ট করতেছি, দেখেন ফরের যে LN এখানে একবার ক্লিক করলাম অল্টা ধরে, দেন অল্টা ধরে আবার এখানে ক্লিক করতেছি, দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম এবং মনে করেন পাস অ্যাড করে দিলাম। আচ্ছা আমি এখানে অল্টা ধরে তারপর ক্লিক করে সিলেক্ট করলাম দুইটা লাইন। আপনাদের এখানে যদি অল্টা ধরে না হয় তাহলে কন্ট্রোল ধরে করবেন, কন্ট্রোল ধরে মাউসের বাম পাশের বাটন ক্লিক করে চেপে ধরে সিলেক্ট করতে পারবেন, যে কোনো একটা হবে। আর এই দুইটা যদি না হয় তাহলে আসলে আমার জানা নাই কেন হয় না। ওকে, তো পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর ইন্টারিয়র পাসওয়ার্ড, নেম না, এখানে পাসওয়ার্ড হবে। আব্দুল্লাহ ভাই কিছু বলবেন? ওকে, পাসওয়ার্ড, ইন্টারিয়র পাসওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র পাসওয়ার্ড আসছে। এখন পার্থক্যটা কি? এই যে আমরা টাইপ পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা হচ্ছে এই যে এইখানে যখন আপনি পাসওয়ার্ড লিখবেন, তখন আমি কিছু একটা লিখলাম, তাহলে এটা দেখা যাচ্ছে না। এই জন্য টাইপটা ডিফারেন্ট ব্যবহার করতে হবে যখন যেটা দরকার। তো এখন আমি ফর্মটা সাবমিট করতে যাচ্ছি। ওকে, তো এখানে ধরেন আমি লিখলাম মশিউর, দেন লাস্ট নেম এখানে রহমান, দেন পাসওয়ার্ড এখানে ধরেন 1 2 3 4 5 কিছু একটা দিলাম। দেন আমি সেন্ডে ক্লিক করবো। সেন্ডে ক্লিক করার আগে আমি আপনাদেরকে এখানে ইউআরএলটা একটু দেখাই, যে index.html দেন কোশ্চেন মার্ক আছে। আচ্ছা কোশ্চেন মার্কটা আমি বাদ দিলাম, ওটা স্ট্রিং বাদ দেন, জাস্ট index.html, বা আপনি যদি না ফাইলের নাম ভিন্ন থাকে ভিন্ন আসবে। এখানে জাস্ট রিফ্রেশ করলাম, আবার আমি এটা ফিল আপ করতেছি মশিউর, দেন হচ্ছে রহমান, দেন পাসওয়ার্ড 1 2 3 4 5 এবং আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করতেছি। যখন আমি সেন্ড বাটনে ক্লিক করতেছি ডাটা সাবমিট হয়ে গেছে। আর আপনি যদি ইউআরএলটাতে খেয়াল করেন এখানে দেখবেন কোশ্চেন দিয়ে হ্যাশ আসছে। ওকে, কোশ্চেন দিয়ে হ্যাশ আসছে, আমরা হ্যাশটা একটু বাদ দিই, মানে হ্যাশটা ছাড়া। আচ্ছা এখানে হ্যাশ থাকুক, হ্যাশ কোনো প্রবলেম না। এখানে আরেকটা ছোট্ট প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই ডাটাগুলো মানে যেগুলো আমরা এখানে দিয়েছি এগুলো ব্রাউজার ইউআরএল এ শো করার কথা, বাট শো করে নাই কেন? কারণ ডাটাগুলো আমরা ধরতে পারি নাই। এখন এখানে একজন ভিজিটর কি লিখবে ওটা ধরবেন কিভাবে? ওটা ধরার জন্য আমাদেরকে মূলত নেম অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। যেমন প্রথম যে ইনপুটটা রয়েছে এই জায়গায় আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব নেম, ইকুয়াল দিয়ে সে ফার্স্ট নেম তো FN আমি লিখলাম। আবার এরপরের যে ফিল্টার রয়েছে এখানেও আমরা নেম অ্যাট্রিবিউট দিলাম, ধরেন LN লাস্ট নেম এটুকু লিখলাম। আবার পাসওয়ার্ড কি দিবে ওখানেও ধরেন আরেকটা নেম অ্যাট্রিবিউট দিলাম পাস। আচ্ছা এখানে সবগুলোতে আবার অটো ফোকাস হয়ে যাচ্ছে, এটা আবার আমি কপি করে ফেলছি তো এই জন্য অটো ফোকাসটা চলে আসছে। সবগুলোতে অটো ফোকাস ব্যবহার করবেন না, যে কোনো একটাতে। ওকে, মাঝে মাঝে এরকম আমি ভুল করব, আপনারা কিন্তু বুঝে নিবেন। যাই হোক, তো এখন আমরা ধরতে পারবো যে পাস থেকে নেম এই অ্যাট্রিবিউটের মাধ্যমে এখানে ভিজিটররা কি লিখতেছে ওটা আমরা ধরতে পারবো।
তাহলে এখন আবার ট্রাই করি আমরা। এই জায়গায় কোশ্চেন মার্ক দিয়ে যেটা অ্যাড হবে এটা বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে দেন আপনি চেক করবেন। ধরেন আবারও আমি এখানে মশিউর লিখলাম, দেন হচ্ছে মশিউর রহমান আর পাসওয়ার্ড সে 54321, দেন হচ্ছে আমরা সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করার পর দেন এইখানে এখন দেখবো, এখন যদি আপনারা ভালো করে খেয়াল করেন এই যে এই জায়গায় খেয়াল করলে বুঝতে পারবেন FN ইকুয়াল মশিউর, LN ইকুয়াল রহমান এন্ড পাসওয়ার্ড 54321। আমরা একদম স্পষ্টভাবে ব্রাউজারের এখানে ইউআরএল দেওয়ার অপশন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি ইনপুট দেওয়া হয়েছে। আর বুঝতে পারতেছেন যে আপনার ওয়েবসাইটে কেউ যদি কোনো রকমের পাসওয়ার্ড দেয়, সেনসিটিভ ইনফরমেশন, এগুলো তার ব্রাউজার ইউআরএল এ মানে ব্রাউজারে যে যেখানে দেখার অপশন ওখানে যদি দেখা যায় তাহলে তো সমস্যা। তো মনে রাখবেন যে কখনো যদি আপনার ওয়েবসাইটে সেনসিটিভ ইনফরমেশন কেউ সাবমিট করে সেক্ষেত্রে মেথড গেট ব্যবহার করা যাবে না, মেথড পোস্ট ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন আমি পোস্ট ব্যবহার করতেছি এখন, এবং এখান থেকে index.html রেখে বাকি সব ডিলিট করে আবার নতুন করে লোড করলাম। দেন এখন আবার মশিউর দেন রহমান এই জায়গায় লিখে দিচ্ছি, আর হচ্ছে পাসওয়ার্ড সে 54321 আবারও দিচ্ছি এবং সেন্ড বাটনে ক্লিক করতেছি। যখন আমি সেন্ড বাটনে ক্লিক করলাম এবং আপনি যদি এখানে খেয়াল করেন শুধুমাত্র হ্যাশ অ্যাড হয়েছে, আর কিছুই অ্যাড হয় না, মানে অ্যাকশন যেটা আর কি, যেখানে যাওয়ার দরকার ওখানে চলে যাবে, ইউআরএল এ আর আপনি কোনো কিছু দেখতে পাবেন না। তো এটা সেফ। ওকে, মনে রাখবেন আপনারা এই বিষয়টা যে আপনি যদি সেনসিটিভ ইনফরমেশন পাস করতে চান তাহলে আপনি মেথড পোস্ট ব্যবহার করেন। ওকে, তারপর আমরা এর পরের স্টেপে যাই। হ্যাঁ বলেন। আমরা যে ডাটাগুলো নিচ্ছি, হ্যাঁ, ইনপুটের মাধ্যমে, এই ডাটাগুলো কোথায় স্টোর হবে যদি একটু বলতেন। কোথায় স্টোর হবে? সার্ভারে, ডাটাবেজে স্টোর হবে। মানে সার্ভার থেকে পাবো, বুঝছি নাই। মানে ওই ডাটাটা আমরা দেখতে পাবো এবং কপি এগুলো করতে পারবো না। আচ্ছা, এইটা এখন করতে পারবেন না, এটা কারণ হচ্ছে আপনারা পিএইচপি জানেন না, আর সার্ভার সম্পর্কে আপনারা কোনো কিছু আমি এক্সপ্লেন করি নাই। এটা তো আসলে এইভাবে বলা পসিবল না বা দেখানো পসিবল না। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আচ্ছা, আমি হচ্ছে যে ফার্স্ট নেমের ক্ষেত্রে দেখি ইনপুটে ব্যবহার করা হচ্ছে টাইপ টেক্সট, ঠিক আছে, প্লেস হোল্ডার ব্যবহার করেছে ইন্টারিয়র নেম, অটো ফোকাস, নেমের ক্ষেত্রে FN ইউজ করেছেন। এখানে আমি তো অন্য কিছু ইউজ করতে পারি অবশ্যই, কিন্তু নেম মানে এটার কাজটা কি? এই যে নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে যখন আমরা এখানে ডাটা কেউ ইনপুট করলো মশিউর, দেন ওখানে ইউআরএল এ লেখা ছিল FN ইকুয়াল হচ্ছে মশিউর, তো ডাটাটা যখন ট্রান্সফার হবে তখন ফিল্ডটা এভাবেই পূরণ হবে FN ইকুয়াল মশিউর, মানে ফার্স্ট নেম কেউ মশিউর লিখেছে। থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছি। ওকে ভাই, এখানে আমার একটা প্রশ্ন ছিল যে এখানে অটো ফোকাসের কাজটা কি যদি আরেকবার বলেন। অটো ফোকাস হচ্ছে অটোমেটিকলি ফোকাস হবে, যেমন আমরা যদি এখানে রিলোড দেই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ফোকাস হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে ভাই। আমার প্রশ্ন এমনি দুইটা ছিল, এর আগে ভাই এটা যিনি করছে ওইটাই আমার প্রশ্ন ছিল। ওকে ঠিক আছে ভাই। তো আমরা এরপরের স্টেপে যাই। আমরা ইনপুট ট্যাগ নিচ্ছি, ইনপুট ট্যাগ নেওয়ার পর দেন হচ্ছে র্যান্ডমলি কিছু আমরা টাইপ দেখবো এখন। ফর এক্সাম্পল ইমেল, আপনি যখন ইমেল দিবেন এই যে এখানে ইমেল দিতে পারবেন। নরমালি আপনি যদি ইমেল ছাড়া সেন্ড বাটনে ক্লিক করতে চান তখন বলবে আপনাকে প্লিজ এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস, তো টাইপ ইমেল না দিলে কিন্তু ওটা বলবে না। ওকে, এই জন্য আপনারা সঠিক টাইপ ব্যবহার করবেন। ওকে, তারপর হচ্ছে টাইপ, এখানে আমরা রেঞ্জ ব্যবহার করতে পারবো, এটা আপনারা জেনে রাখেন, পরবর্তীতে ইন ফিউচার এটা একটু অ্যাডভান্স কাজে লাগে। যেমন আপনারা যখন বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করেন তখন স্লাইডার থাকে, আপনারা আঙ্গুল দিয়ে মোবাইল দিয়ে মানে সুইপ করতে পারেন। তো এই কাজগুলো মূলত হচ্ছে এই ইনপুট ট্যাব রেঞ্জ দিয়ে করা যায়, সাথে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হয়। ওকে, আরো ছোটখাটো কাজ রয়েছে, যেমন হচ্ছে ধরেন মানুষজন কোনো একটা সার্ভিসে 3টা প্যাকেজ তৈরি করতে আছে, এখানে যখন আসবে তখন প্যাকেজ 1 এর ইনফরমেশন দেখাবে, যখন কেউ ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে যাবে তখন প্যাকেজ 2 এর ইনফরমেশন দেখাবে, যখন এখানে নিয়ে যাবে তখন প্যাকেজ 2 এর ইনফরমেশন দেখাবে। তো এই কাজগুলো করা যায়, কিন্তু এগুলো একটু অ্যাডভান্স বিষয়, জাস্ট এইটুকু জেনে রাখেন যে আপনি ইনপুট টাইপ রেঞ্জের মাধ্যমে স্লাইডার কন্ট্রোল করতে পারবেন। ওকে, রেঞ্জ ছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন ডেট। আপনি যদি ডেট ব্যবহার করেন তখন এখানে ক্লিক করলে যে ডেট গুলো আসছে আপনি এখান থেকে ডেট চুজ করতে পারবেন। তারপর হচ্ছে আরো অনেক রয়েছে, বাট আমরা সবকিছুতে যাব না। ফাইল ব্যবহার করতে পারবেন, আপনি যদি ফাইলে ক্লিক করেন তখন যে ব্রাউজে ক্লিক করে আপনি ফাইল অ্যাড করতে পারবেন।
তারপর হচ্ছে আপনি যদি কোনো ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার জন্য ফিল্ড তৈরি করেন তাহলে আমাদের টাইপটা রাখা উচিত হচ্ছে ইউআরএল। কোনো পার্থক্য নাই, নর্মাল, কিন্তু ট্যাবটা ইউআরএল রাখা উচিত আর কি, যদি ওয়েবসাইটের লিংক কেউ দেয়, বাট টেক্সট দিলেও কোনো প্রবলেম নাই। যাই হোক, তারপর আরেকটা ইনপুট দেখবো আমরা, সেটা হচ্ছে যে ইনপুট টাইপ বাটন। আমরা যখন বাটন দেখবো তখন হচ্ছে বাটনের ভ্যালু দিতে হবে, নাহলে আমরা কোনো কিছু দেখতে পাবো না। ভ্যালু ইকুয়াল ডাবল কোটেশন, ধরেন এই জায়গায় সাবমিট নামে আপনি একটা বাটন তৈরি করতে আছেন এবং দেখতেই পাচ্ছেন এখানে সাবমিট আসছে। ওকে, তো ইনপুট টাইপ বাটনের মাধ্যমে সাবমিট করা যায়। তারপর হচ্ছে আপনারা ইনপুট টাইপ এখানে চাইলে ব্যবহার করতে পারবেন রিসেট। ভ্যালু সাবমিট আমরা বাদ দিচ্ছি আপাতত, বাটন ছাড়াও এই জায়গায় রিসেট সেভ করতেছি। রিসেট মানে হচ্ছে আপনি এখানে ধরেন র্যান্ডম কিছু ইনফরমেশন দিলেন, দেন আপনি আবার রিসেট করে ফেলতে যাচ্ছেন, এখানে ক্লিক করলে এই যে রিসেট হয়ে যাচ্ছে। ওকে, তারপর আমরা ব্যবহার করতে পারবো ইনপুট টাইপ রেডিও। এইটা আমরা একটু ব্রিফলি দেখবো, এটা আপনাদের কাছে লাগবে। ইনপুট টাইপ রেডিও, আর হচ্ছে এটার সাথে আমাদের একটা লেভেল ব্যবহার করতে হবে, লেভেল। আর ফরটা আমি আপাতত খালি রাখতেছি, এখানে ধরেন লেখা থাকবে হচ্ছে ফিমেল, সেভ করতেছি। এই যে ফিমেল লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে অপশন আপনি চুজ করতে পারবেন। ধরেন কোথাও কোনো অপশন আপনি পেলেন যে মেল না ফিমেল, এটা চুজ করতে হবে। তো আমরা আরো দুইটা অপশন রাখি, দুইটা ব্রেক দিচ্ছি, দুইটা ব্রেকের মাঝখানে ইনপুট রাখতেছি, আর এইটা হচ্ছে আমরা মেইলের জন্য তৈরি করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন অপশন আসছে ফিমেল এবং হচ্ছে মেল। আপনারা অবশ্যই কানেক্ট করে দিবেন যেন মেইলে ক্লিক করলেও এখানে চেক হয়। আমি এটা করে দেখাই আপনাদের। লেভেল 4 এ ধরেন মেইলে লিখে দিচ্ছি, আর এই জায়গায় ইনপুট টাইপে আমাদেরকে আইডি দিতে হবে। অলওয়েজ মনে রাখবেন ইনপুটে আইডি দিতে হবে, আর ফরের ভিতরে যে ভ্যালু ওটাই লিখে দিতে হবে। ওকে, এখন যদি আমরা মেইলে ক্লিক করি দেখতে পাচ্ছেন সিলেক্ট হচ্ছে। এখন প্রবলেম হচ্ছে দুইটাই সিলেক্ট হয়ে গেছে। ওকে, দুইটা অপশন তো আর দেওয়া যাবে না, যে কোনো একটা করতে হবে। এই সিচুয়েশনে আপনাদের যে দুইটা ইনপুট রয়েছে, দুইটা ইনপুটে একটা কমন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে নেম। যে এখানে একটা ইনপুট, আবার এখানে একটা ইনপুট, দুইটা ইনপুটে আমরা নেম অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং সেম ভ্যালু ব্যবহার করতে হবে। জেন্ডার যা খুশি তা দেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভ্যালুটা সেম হবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন একটা, আমি হয় এটা চুজ করবো, না হলে এটা চুজ করবো, যে কোনো একটা হবে। আর আমি ফিমেলটা কানেক্ট করি নাই, এটা আপনারা করে নিয়েন, আমি তো মেলটা করে দিলাম, আপনারা পারবেন নিজেরা করে নেবেন। ওকে, তারপর আপনারা যখন বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করেন তখন দেখবেন যে আপনাদেরকে টার্মস এন্ড কন্ডিশনের সাথে এগ্রি করতে হয়। তো ওখানে একটা চেক বক্স থাকে, ওটাও আপনারা ইনপুটের মাধ্যমে তৈরি করতে পারবেন। অন্য জিনিস চলে আসছে, যাক আমরা এই জায়গায় ইনপুট এবং ওটার টাইপটা হচ্ছে হয় চেক বক্স। যদি চেক বক্স দেন, এই যে এখানে অপশন থাকে, চেক করার অপশন থাকে। ওকে, তারপর আমরা আরেকটি ট্যাগ দেখবো, এটাও ফ্রম এর মাঝে অনেক সময় থাকে। হ্যাঁ বলেন রাজ্জাক ভাইয়া। ভাইয়া ওই যে ফরেরটা লিখছিলেন না, তো ওই জন্য আমি প্রশ্নটা করতে চাইছিলাম যে ফরের ইউজটা দেখি নাই। আচ্ছা, এখন তো বুঝতে পেরেছেন নাকি? জি 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 জি। আমরা ফিমেল মেল দেখলাম, এখন হচ্ছে আর একটা কি যেন দেখবো, ও সিলেক্ট ট্যাগ। সিলেক্ট ট্যাগ, ওকে। তো সিলেক্ট ট্যাগটাও আমাদের ফ্রমে দেখবেন যে অনেক সময় ব্যবহার করা হয়। নেম আইডি আপাতত প্রয়োজন নেই, আমি বাদ দিচ্ছি। সিলেক্ট ট্যাগের ভিতরে মূলত হচ্ছে আমাদেরকে অপশন ব্যবহার করতে হয়, অপশন ট্যাগ। তো অপশন ট্যাগের ভিতরে এই জায়গায় যে কোনো একটা অপশন দিলাম, ফর এক্সাম্পল কার, ধরেন কাউকে চুজ করার জন্য বললাম যে কোনটা পছন্দ বেশি, এখানে কার লিখে দিলাম। ফেলোতে সেম জিনিসই হবে, জাস্ট ছোট হাতে লিখবেন আর কি। আবার যদি অপশন আরো বেশি দিতে চান আপনি চাইলে বেশি দিতে পারবেন। এই জায়গায় পেস্ট করে দিলাম, কারের পরিবর্তে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ফর এক্সাম্পল পাই, আর এইখানেও আমরা কারের পরিবর্তে ছোট হাতের করে বাইক দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন অপশন আসছে কার বাইক, যে কোনো একজন চুজ করতে পারবে, চুজ করে সেন্ড করতে পারবে। ওকে, তো এটা সিলেক্ট ট্যাগের কাজ, এটা একটা ট্যাগ, অপশন ট্যাগ। আপনারা দেখে ফেলেন, এগুলোই ফর্মের। ফর্ম আরো অনেক কিছু রয়েছে, যেমন আমি আপনাদেরকে যদি ফর্ম HTML5 লিখে যদি আপনারা সার্চ করেন আরো অনেক কাজ করা যায়, বাট আমরা সবকিছুতে যাব না, সব আসলে দরকার পড়বে না আমাদের। ঠিক আছে, যেমন টেক্সট, রেডিও, চেকবক্স, সাবমিট বাটন, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। ঠিক আছে, এই যে ফ্রম অ্যাট্রিবিউটে যদি আপনারা যান, স্ক্রল ডাউন যদি করেন, অনেক রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করছি আমরা অলরেডি। ফর্মে আপনি চাইলে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এগুলো ব্যবহার করতে পারবেন। সাধারণত ফর্ম এইভাবে ব্যবহার করা হয় না, যে জায়গায় ফর্ম থাকে ওখানেই
ফ্রম সাবমিট করে মানুষজন, ফ্রম এলিমেন্টসে যদি এলিমেন্টস বাদ দেন টাইপসে যাই, ফ্রম ইনপুট টাইপস এখানে যদি আপনারা আসেন যে এখানে দেখতে পাচ্ছেন অনেক টাইপ রয়েছে, বাটন, চেকবক্স, কালার, টেক্সট, সব লাগবে না, আমি সবকিছুতে যাচ্ছি না কারণ এগুলো আপনাদের সব করতে গেলে মাথা ওলায় যাবে, বা দরকার নেই, আননেসেসারি জিনিস। ওকে, আমরা ফর্ম এই পর্যন্তই রাখবো, পরবর্তীতে যখন আমরা প্রজেক্ট করব তখন তো ফর্মের ব্যাপার স্যাপারগুলো আরেকটু আসবে, তখন আরো ব্রিফলি আমরা এক্সপ্লেন করব। যতটুকু দেখালাম এতটুকুতে আপনাদের কারো কোনো কনফিউশন কি আছে একটু বলবেন যদি থাকে। ভাইয়া বাটন যে টাইপে আমরা ব্যবহার করেছি ওটা কি ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারবো? কোনটার কথা বললেন আমি বুঝতে পারিনি। আমরা একটা বাটনের জন্য টাইপে বাটন ইউজ করেছি, ওটা ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারবো? বাটন ট্যাগ? হ্যাঁ হ্যাঁ ব্যবহার করতে পারবেন, বাটন নামে একটা ট্যাগ আছে তো, এই যে বাটন ট্যাগ দেখাই দিই আমি, ওখানে ধরেন সেন্ড লেখা, দেন হচ্ছে আপনি এখানে টাইপ ইকুয়াল ডাবল কোটেশন, দেন আপনি লিখে দিলেন সাবমিট, সেভ, আসছে না? সেম ব্যবহার করতে পারবেন চাইলে। ওকে ভাই এই যে ফর অ্যাট্রিবিউট যেটা আছে ওটার কাজটা কি শুধু একটাই যে কানেকশন করা নাকি অন্য কোনো? হ্যাঁ আপনি কানেক্ট করতে পারবেন, এটার পারপাস অন্য কোনো কাজ আছে নাকি এটার, নাকি এই একটা কাজ আপাতত দরকার নেই অন্য কোনো কাজ, তবে আপনি যদি কানেক্ট করার প্রয়োজন না হয়, ফর শুধু শুধু খালি রাখা যাবে না, যদি ফর ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে খালি রেখে দেন তাহলে ওটা ভ্যালিডেশনের প্রবলেম ক্রিয়েট করবে, হয় কিছু লিখবেন না হলে ফর ব্যবহারই করবেন না। ওকে ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমরা লেআউট নিয়ে কাজ করবো, এটা থিওরিটিক্যালি আপনারা বুঝবেন, এটা প্র্যাকটিক্যালি কোনো কিছু আপাতত বোঝার দরকার নাই। আমি আপনাদেরকে একটু HTML লেআউটস থেকে আপনারা সার্চ করলে একটা স্ক্রিনশট পাবেন, জাস্ট দেখে রাখেন, WC স্কুলেই আছে, আমরা একটু ওপেন করি। ওকে, আপনারা একটা ছোট্ট ছবি দেখতে পাচ্ছেন। এখন যে কোনো ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করি তখন স্ট্যান্ডার্ড কিছু ফরম্যাট রয়েছে, যেমন আপনি যে আমার ওয়েবসাইটে রয়েছেন এটার একদম উপরের পার্ট এটা হচ্ছে হেডার পার্ট, ওই হেডারের মাঝে আবার ছোট্ট নেভিগেশন রয়েছে, এটুকু পার্ট হচ্ছে নেভিগেশন। ওকে, তাহলে এই জায়গায় হেডারের ভিতরে আমরা চাইলে নেভিগেশন ব্যবহার করতে পারবো, পুরোটা একটা হেডার, হেডার কিন্তু একটা ট্যাগ যেটা আমরা পরবর্তীতে ব্যবহার করব, এর ভিতরে আবার আরেকটি ট্যাগ সেটা হচ্ছে ন্যাপ, ন্যাপ মানে হচ্ছে নেভিগেশন, চাইলে ব্যবহার করতে পারবো। আবার যখন আপনারা ওয়েবসাইট তৈরি করবেন তখন অনেকগুলো ছোট ছোট সেকশন থাকবে, ধরেন এটা একটা সেকশন, তারপর যখন স্ক্রল ডাউন করবেন এইটা পুরোটুকু একটা সেকশন, এর ভিতরে এইটুকু ধরেন আর্টিকেল। এখন সেকশন ট্যাগের ভিতরে আপনি চাইলে আর্টিকেল ট্যাগ ব্যবহার করতে পারবেন, আবার আর্টিকেল ট্যাগের মাঝে চাইলে আপনি সেকশন ট্যাগ ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, দেন হচ্ছে ফুটার, ফুটার মানে হচ্ছে একদম নিচে, আপনাদের একজনের মাইক্রোফোন মিউট করেন, তার মানে শব্দ আসতেছে। ওকে, যে কোনো ওয়েবসাইটের একদম নিচে যখন আপনারা যাবেন তখন দেখবেন যে একটা ফুটার পার্ট রয়েছে, আমাদের এখানে তো ছোট্ট একটা ফুটার, অনেক ওয়েবসাইটে বড় করে থাকে, ফুটারের টপ পার্ট থাকে, বটম পার্ট থাকে, ফুটারে আবার কলাম থাকে 3-4টা করে, আমাদের কোরাস ফাউন্ডেশন সাইটে রয়েছে। তো আপনারা যখন ফুটার ডিজাইন করবেন তখন মূলত আমাদেরকে ফুটার ট্যাগ ব্যবহার করতে হবে। অ্যাসাইড নামে একটা ট্যাগ রয়েছে, এটা কি কাজ করে, যেমন W3 স্কুলে যদি আপনারা আসেন এখানে বাম দিকে একটা সাইড বার দেখতে পাবেন, এই যে এটা দেখতে পাচ্ছেন একটা সাইড বার, এটা আপনি চাইলে অ্যাসাইড ট্যাগের ভিতরে রাখতে পারবেন, বামেও রয়েছে এদের ডানেও রয়েছে। তো কখনো যদি এরকম সাইড বার তৈরি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে অ্যাসাইড ট্যাগের ভিতরে রাখতে পারবেন, অনেকে রাখে অনেকে রাখে না, রাখলে ভালো অ্যাসাইড ট্যাগের ভিতরে, আর যদি না রাখতে চান আপনি চাইলে সেকশন ট্যাগের মাধ্যমে ডিজাইন করতে পারবেন, তবে রাখলে ভালো। ওকে, তাহলে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, এইটা ছাড়াও আরো অনেক ট্যাগ আমাদের প্রয়োজন পড়তে পারবে, যখন আমরা প্রজেক্ট করব তখন তো আপনারা দেখতেই পারবেন, জেনে রাখেন। তারপর আমাদেরকে, হ্যাঁ বলেন। আপনার যে ওয়েবসাইটটা না এটা ওয়ার্ডপ্রেসে করা না আপনি কোডিং করে? হ্যাঁ ওয়ার্ডপ্রেসে করা। ওকে, দেন হচ্ছে আমরা HTML এন্টিটিস এবং হচ্ছে সিম্বল সম্পর্কে জানবো। তো HTML এর এন্টিটিস এবং হচ্ছে সিম্বল, এন্টিটিস সম্পর্কে জানার জন্য আমরা সিম্পলি এখানে লিখবো HTML এন্টিটিস। ওকে, আপনারা গুগলে জাস্ট সার্চ করবেন HTML এন্টিটিস লিখে, W3 স্কুল থেকে এছাড়া অনেক সাইট রয়েছে, বাট আমরা W3 স্কুল এখানে ভিজিট করতেছি। একটু স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পর দেন হচ্ছে এখানে কিছু আপনারা সাইন দেখতে পাবেন, লেস দেন, গ্রেটার দেন, এন্ড,
তারপর হচ্ছে ইয়েন, ডলার, ইউরো, তারপর কপিরাইট, রেজিস্টার্ড ট্রেডমার্ক, অনেকগুলো আইকন রয়েছে এখানে। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন কিভাবে? নেমের মাধ্যমে। যে এম্পারসেন্ট কপি, এইটুকু যদি আমরা কপি করে বা রেজিস্ট্যান্ট ট্রেডমার্ক হলে এইটুকু কপি করে যদি আপনারা এখানে পেস্ট করে দেন HTML ফ্রম এর পর আমি এই জায়গায় পেস্ট করে দিলাম, এবং এখানে আপনারা খেয়াল করে দেখতে পাবেন এই যে কপিরাইট আইকনটা আসছে। ওকে, তো এভাবে আপনারা এন্টিটি স্টাইলে ব্যবহার করতে পারবেন। আবার এন্টিটিস এর পাশেই আপনারা একটু নিচে স্ক্রল করলে যে বাম দিকে দেখতে পাবেন সিম্বলসে যদি আপনারা যান, এখানে সিম্বলস দেখতে পাবেন, যেমন ম্যাথমেটিক্যাল অনেক সিম্বল রয়েছে, সিগমা, গামা, ডেল্টা, সামেশন দেখতে পাচ্ছেন এখানে। তো সামেশন যদি ব্যবহার করতে চান, এখান থেকে যে অ্যাম্পারস্যান্ড সাম, এটা যদি কপি করার পর যদি আপনি এখানে পেস্ট করে দেন, এবং এখানে দেখতেই পাচ্ছেন সামেশন চলে আসছে। তো প্রয়োজন হলে ব্যবহার করবেন। এছাড়াও ইমোজি ব্যবহার করতে পারবেন, HTML ইমোজি। এই জায়গায় যদি আপনি স্ক্রল ডাউন করেন, অনেক ইমোজি রয়েছে। এই যে এখানে ধরেন আপনি এটা ব্যবহার করতে আছেন, এখানে নেম নেই, আপনাকে নাম্বার ব্যবহার করতে হবে। তো নাম্বার আমি এখান থেকে কপি করতেছি, দেন পেস্ট করে দিচ্ছি, এবং এখানে দেখতেই পাচ্ছেন ইমোজি আসছে অলরেডি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এন্টিটি সিম্বল। যদি এন্টিটি সিম্বল লেখা রয়েছে, ইমোজিটা আপনারা দেখে নেবেন। দেন আমরা HTML ক্যানভাস এবং এসভিজি এটা নিয়ে একটু আলোচনা করব। এটা নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে আমি এখানে দেখাবো আপনাদেরকে, WC স্কুলে রয়েছে HTML গ্রাফিক্স, এই পার্টটাতে আপনারা আসলে পাবেন ক্যানভাস এবং এসভিজি। ক্যানভাসে আমি ক্লিক করতেছি। ক্যানভাসে ক্লিক করলে এখানে নরমালি যখন আপনারা আসবেন, বেসিক কিছু জিনিস আগে জানেন, সেটা হচ্ছে ক্যানভাসের মাধ্যমে কি করা হয়। ক্যানভাসের মাধ্যমে মূলত হচ্ছে গ্রাফিক্স ড্র করা হয়। কোথায়? ওয়েব পেজে, মানে ওয়েবসাইটের যে পেজগুলো রয়েছে এগুলোতে আপনি গ্রাফিক্স ড্র করতে পারবেন ক্যানভাসের মাধ্যমে। এখন একটু যদি স্ক্রল ডাউন করেন, ক্যানভাস দিয়ে কিছু এক্সাম্পল এখানে আছে। যেমন আপনি এরকম চারকোনা আয়তক্ষেত্র বানাতে পারবেন, তারপর হচ্ছে আপনি যদি নিচে যান এরকম লাইন ড্র করতে পারবেন, তারপর আরো ছোট ছোট অনেক বিষয় রয়েছে জাভাস্ক্রিপ্টের সাথে ব্যবহার করতে হয়। এখন ক্যানভাস কখনোই আমরা নিজেরা তৈরি করতে যাব না। ওকে, ইনিশিয়ালি আমাদের ওই চিন্তা করার দরকার নেই। ক্যানভাস দিয়ে অনেক কিছু অলরেডি বিভিন্ন ডেভেলপার যারা রয়েছে তারা অনেক কিছু তৈরি করে রাখছে, পরবর্তীতে আমরা এগুলো ব্যবহার করব। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই যে ক্যানভাস দিয়ে আপনি কি করতে পারবেন। পার্টিকেলস জেএস লিখে আমরা যদি একটু সার্চ করি গুগলে, তাহলে একটা লিংক আসবে। এখানে যদি আমরা ভিজিট করি, এইখানে আপনারা কিছু দেখতে পাচ্ছেন, এই যে খুব সুন্দর কিছু জিনিস এখানে রয়েছে, এগুলোকে পার্টিকেল বলা হয়। এই পার্টিকেলটা ডিজাইন করা হয়েছে ক্যানভাস ট্যাগের মাধ্যমে বা ক্যানভাসের মাধ্যমে। ওকে, এখন কিভাবে ডিজাইন করা হয়েছে, এই জিনিসগুলো কমপ্লেক্স, এগুলোতে আমরা যাব না। ওকে, কিন্তু আপনি চাইলে এটার কালার মডিফাই করে আপনি ব্যবহার করতে পারবেন। আমরা একটা প্রজেক্টে ব্যবহার করব। তো আপাতত জাস্ট জেনে রাখেন যে পার্টিকেল ব্যবহার করে আমরা অনেক কিছু করতে পারবো, এগুলো ক্যানভাস ট্যাগের মাধ্যমে কাজ করে। দেন আমরা চলে যাব এসভিজি-তে। এসভিজি হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, XML ফরম্যাটে ব্যবহার করতে হয়। আর স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স এখন হাইলি রিকমেন্ডেড। ওকে, সবাই রিকমেন্ড করে এটা ব্যবহার করার জন্য। এখন কথা হচ্ছে কেন ব্যবহার করে। নরমালি স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স এর পূর্বে, এসভিজির পূর্বে মানুষজন ইমেজ ব্যবহার করতো। ছোট একটা আইকন দরকার, দেখা গেছে যে ইমেজ ব্যবহার করতো, বা হচ্ছে ধরেন কোন একটা লাইব্রেরি ব্যবহার করতো, লাইক ফন্টসম বা আরো অনেক লাইব্রেরি রয়েছে, এগুলো ব্যবহার করতো। কিন্তু আপনার 5টা-6টা আইকন দরকার। এখন এটার জন্য যদি পুরো একটা লাইব্রেরি আপনি লোড করান, এইটা আসলে পারফরমেন্স অপটিমাইজেশন পারপাসে খুব একটা ভালো না আপনার ওয়েবসাইটের পারফরমেন্সের ক্ষেত্রে। আর ইমেজ যদি বেশি ব্যবহার করেন, তখনও সাইট হেভি হয় ধীরে ধীরে। ওকে, তো এই জন্য এর অল্টারনেটিভ সলিউশন হচ্ছে এসভিজি। এখন কিভাবে, এইখানে খুবই সিম্পল এক্সাম্পল দেওয়া রয়েছে, যে রাউন্ডেড, রেক্ট্যাঙ্গেল, এসভিজি রেক্ট্যাঙ্গেল, বেশ কিছু অপশন। বাট আমি আপনাদেরকে স্টার এগুলো না দেখিয়ে ভিন্ন কিছু দেখাই। যেমন আপনি যদি গুগলে সার্চ করেন বুটস্ট্র্যাপ আইকনস, আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব পরে, আপাতত বুটস্ট্র্যাপ আইকনস লিখে একটা সার্চ করবেন, এখানে অনেক আইকন আসবে। স্ক্রল ডাউন করে দেখবেন যে প্রচুর পরিমাণে আইকন। ধরেন আপনার ওয়েবসাইটে আপনি একটা আইকন ব্যবহার করতে আছেন, ফর এক্সাম্পল যে বুম বক্স, এটা আপনি ব্যবহার করতে আছেন। আমি ক্লিক করতেছি এখানে। তো এটার জন্য কোনো লাইব্রেরি ব্যবহার করার দরকার নাই, ফন্টসম বা এত বড় লাইব্রেরি ইউজ করার কোনো মানেই হয় না। আপনি সিম্পলি যেটা করতে পারেন, স্ক্রল ডাউন করে এখানে কপি HTML, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন আপনি
আপনার যে ব্রাউজার রয়েছে যেখানে আমরা কাজ করতেছিলাম মানে এডিটর, এই এডিটরে এখানে দুটা ব্রেক দিচ্ছি আমি, এটা ব্রেক দিয়ে দেন পেস্ট করে দিচ্ছি। যে পেস্ট করে দিলাম, সুন্দর দেখতে পাচ্ছেন এটা এখানে চলে আসছে। আমি সাইজ চাইলে অ্যাডজাস্ট করতে পারবো। তাহলে এখানে উইথ 50 করে দিলাম আর হাইট এখানে 50 করে দিলাম। আর ফিল কারেন্ট কালার যদি আমি চেঞ্জ করতে চাই সেটা আমি চেঞ্জ করতে পারবো। #FF00CC দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। ভিন্ন কালারও চাইলে আপনি দিতে পারবেন আপনার ইচ্ছে। ওকে, তাহলে মানে কপি পেস্ট করে যদি কোনো কিছু ব্যবহার করি সেক্ষেত্রে কি কপিরাইট স্ট্রাইক আসবে? না 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 না, ওই ধরনের কোনো প্রবলেম নেই। ওকে, তো এগুলো কমপ্লিটলি ফ্রি, আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। তো এই ছোট্ট 4-5টা আইকনের জন্য কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার করা বা লাইব্রেরি ব্যবহার করা কোনো মানেই হয় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে এসপিজি আর হচ্ছে ক্যানভাসের ব্যাপার। আর নরমালি একটা কুইজের ব্যাপারে আমরা আলোচনা করি। আচ্ছা, কুইজ পাতেন এতক্ষণ পর্যন্ত মানে যা কিছু বললাম, কোনো কনফিউশন বা কোশ্চেন কি আছে আপনাদের? জি স্যার, এই এন্টিটিস আর সিম্বল গুলা ওগুলার সাইজ কি আমরা ছোট বড় করতে পারবো? হ্যাঁ পারবেন। ওগুলো কোনো একটা ডিপের ভিতরে রাখতে হবে। ধরেন আমি এখানে কপিরাইট সাইন এইটাকে একটা ডিপের ভিতরে রাখলাম, দেন এই জায়গায় ডিপটা এখানে শেষ করলাম। শেষ করার পর আপাতত এটা সিএসএস দিয়ে করা হয়, তো আমি আপাতত ইনলাইন সিএসএস ব্যবহার করতেছি স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। ফর এক্সাম্পল ফন্ট হাইফেন সাইজ কোলন দিয়ে 100 পিক্সেল সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এটা অনেক বড় হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন রয়েছে? ওকে, আমি ধরে নিচ্ছি আপনাদের আর কারো কোনো কোশ্চেন নেই। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আমরা কোডগুলো করতেছি, আমরা কুইজের ব্যাপারটাতে পরে আসতেছি। এই যে আমরা এখানে যতগুলো কোডই করতেছি এই কোডগুলো চেক করতে হবে যে আপনি ঠিকঠাক মতো করতেছেন কিনা। এখন কিভাবে চেক করবেন? কন্ট্রোল এ পুরোটা সিলেক্ট করবেন। ধরেন আপনি আজকে সারাদিন কোড করেছেন, প্র্যাকটিস করেছেন, 100 বা 200 লাইন যাই হোক না কেন আপনি প্র্যাকটিস করেছেন। তো এখন আপনি পুরোটা সিলেক্ট করেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন। কপি করার পর দেন আপনি চলে যান যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পর আপনারা HTML ভ্যালিডেটর একে সার্চ করবেন। HTML ভ্যালিডেটর, তো ভ্যালিডেটরে ভিজিট করার পর দেন হচ্ছে ভ্যালিডেট বাই ডিরেক্ট ইম্পোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেন আপনি চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার পর এখানে দেখবেন যে কোনো ওয়ার্নিং বা এরর শো করে কিনা। যেমন আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, আমাদের এখানে 2টা এরর আসছে। কেন 2টা এরর আসছে একটু বোঝার ট্রাই করবেন, ভালো করে পড়বেন। এখানে একদম পারফেক্টলি সুন্দর করে বলা রয়েছে যে আমাদের প্রবলেমটা হচ্ছে 21 নাম্বার লাইনে। তাহলে আমরা একটু দেখি, বোঝার ট্রাই করি যে 21 নাম্বার লাইনে কি প্রবলেম ক্রিয়েট করেছি আমরা। এখানে লিখিয়ে দিছে ব্যাড ভ্যালু। কিসের ব্যাড ভ্যালু? অ্যাট্রিবিউট। কোন অ্যাট্রিবিউট? ফর অ্যাট্রিবিউট। এখন কি প্রবলেম? আইডি মাস্ট নট বি দ্য এমটি স্ট্রিং। ওকে, মানে আমাদের কোনো কি বলে আইডিতে খালি রাখা যাবে না আর কি। একটু লাইনটা দেখি, লাইনটা দেখলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। তো 21 নাম্বার লাইন আমরা একটু স্ক্রল আপ করি, এই জায়গায় এই যে 21 নাম্বার লাইন এখানে দেখতে পাচ্ছেন লেভেল 4 এ আমরা কোনো কিছু অ্যাড করি নাই, আর এটার কোনো আইডিও নাই, ঠিক আছে, কোনো কানেক্ট করা নাই কোনো কিছুর সাথে। ওকে, এটাই বলতেছে। ধরেন আমি এখানে 21 নাম্বার লাইনে এখানে ফিমেল লিখলাম, আর একটা আইডিও ইনপুট এখানে দিয়ে দিলাম, আইডি ইকুয়াল ডাবল কোটেশন ফিমেল। আপনারা যদি এরকম হয় কোনো ট্যাগ শুরু করছেন শেষ করেন নাই, বা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনি এক্স্যাক্টলি কোড করতেছেন না, তাহলে মূলত প্রবলেম ফেস করবেন। ওকে, আপনাকে এক্স্যাক্টলি আমি যেভাবে কাজ করতেছি এভাবেই কাজ করতে হবে, তাহলে আর কোনো এরর আসবে না। ওকে, এখন যদি আমরা একটু স্ক্রল ডাউন করি দেখতেই পাচ্ছেন আমি আবার চেক করেছি, কোনো প্রবলেম নেই। আমাদেরকে এই মানে নোটিশটা নিয়ে আসতে হবে যে ডকুমেন্ট চেকিং কমপ্লিটেড, কোনো এরর বা ওয়ার্নিং আমাদের নেই। আপনি যদি এটা নিয়ে আসতে পারেন তার মানে কি আপনার কোড ঠিকঠাক মতো হচ্ছে। এখন যদি এরকম হয় যে আপনি বাসায় প্র্যাকটিস করতেছেন, এখন এরর আসছে এবং আপনি নিজে সলভও করতে পারতেছেন না, তাহলে কি করবেন? তাহলে হেল্পের জন্য গ্রুপে পোস্ট করতে হবে, বা যখন পরবর্তীতে ক্লাস হবে ক্লাসে শেয়ার করতে হবে। ওই পার্টটাতে আমি পরে আসবো।
ওকে, যে কিভাবে আপনারা ওই হেল্পটা নেবেন বা নেক্সট ক্লাসে, আগামীকাল তো ক্লাস রয়েছে, আমি আলোচনা করব। আপাতত আমরা কুইজটাতে চলে যাই, ঠিক আছে? তবে আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা কোড করার সময় চেক করবেন যে আপনাদের ঠিকঠাক মতো কোড কমপ্লিট হচ্ছে কিনা। যদি না হয়, যদি এরর বা ওয়ার্নিং থাকে, যদি সলভ করতে না পারেন, আমাকে নেক্সট ক্লাসে বলবেন বা গ্রুপে আপনারা পোস্ট করবেন। গ্রুপের ব্যাপারটা নিয়ে, পোস্ট করার ব্যাপারটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। হ্যাঁ, জাহিদ মুন্সি ভাইয়া বলেন, কিছু বলতে যাচ্ছেন? ওকে, আপনার কথা শুনতে পাচ্ছি না, মাইক্রোফোন মিউট করা মেবি। হ্যালো হ্যালো ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভাই আমি বলছিলাম আমরা কোড এডিটরের ভিতরে কোড লিখবো, কিন্তু আমরা কি এমটি লাইন ব্যবহার করলে এটা কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট করবে? আমি বুঝতে পারিনি আপনার কোশ্চেনটা, একটু আবার বলবেন। আমি বলছিলাম যে আমরা যে কোডগুলো লিখি, আমরা এমটি লাইন ব্যবহার করলে সেক্ষেত্রে ইন দ্য ফিউচারে কোনো প্রবলেম ক্রিয়েট করবে? লাইনের ব্যাপারটা আমি আসলে আপনার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আপনার কোশ্চেনটা। অন্য কেউ কি বুঝেছেন? উনি কি জানতে যাচ্ছে? স্যার উনি বলতেছে যে আমরা যে লাইনগুলো লিখি না কোড এডিটরের মধ্যে, হ্যাঁ, ওগুলোর মধ্যে যদি আমরা স্পেস ব্যবহার করি তাহলে কোনো প্রবলেম হবে কিনা? হ্যাঁ, প্রবলেম রয়েছে। স্পেস না, স্পেস ব্যবহার করা যাবে না, আপনি ট্যাব দিয়ে সরিয়ে নেবেন, ট্যাব ব্যবহার করবেন। আর আরেকটা কোশ্চেন, মানে কোশ্চেনটা এরকমও হতে পারে, আমি আনসারটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে ধরেন আমি এই যে ইনপুটের পরে ফ্রম এখানে শেষ হয়েছে, এখন আপনি যদি এখানে অনেক স্পেস দিয়ে রাখেন, ধরেন এইভাবে আপনি স্পেস দিয়ে রাখতেছেন, এটাও ভালো না, ঠিক আছে? এটাও রাখাটা ঠিক হবে না। যেমন আমি এখন আপনাদেরকে তো এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, ফ্রম এর পরে এখানে স্পেস রয়েছে, আমি স্পেস রাখতেছি, কিন্তু যখন আমি প্রফেশনালি সাইট তৈরি করা শুরু করব তখন আসলে এই স্পেস গুলো থাকবে না। তো আপাতত এইভাবে প্র্যাকটিস করেন, একটু স্পেস দিলে দেন, কিন্তু যখন আমরা প্রজেক্ট করা শুরু করব তখন এক্স্যাক্টলি আমি যেভাবে কোড করব ওভাবে ফলো করবেন। উত্তর কি পেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে আপনি পেয়েছেন। যদি প্রবলেম হয় পরে আবার শেয়ার করবেন। ওকে, আমরা HTML কুইজে চলে যাচ্ছি। তো এখানে HTML দেন হচ্ছে কুইজ লিখে আমি সার্চ করতেছি, HTML কুইজ। তো W3 স্কুলে এখানে একটা টেস্ট রয়েছে, আপনারা চাইলে এটা দিতে পারবেন। মানে এখানে 40টা কোশ্চেন করে, আমি একটু দেই আপনাদের সাথে, আপনারা হয়তো বা জানেন, কিছু কিছু জায়গায় কনফিউশন থাকলে আমি ওটা ক্লিয়ার করে দেব। আচ্ছা, আমার একটা জিনিস মনে পড়েছে, এটা আমি আপনাদেরকে কভার করি নাই ফ্রমে, ঠিক আছে? এটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে ফ্রম যখন আমরা তৈরি করি, একটা ট্যাগ আমরা, ইম্পর্টেন্ট ট্যাগ আমরা মিস করেছি, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। ওকে, ব্রেক ব্রেক, এই জায়গায় আমরা টেক্সট এরিয়া দেন ট্যাব প্রেস করতেছি, দেখতে পাচ্ছেন এই জায়গায় এটার ভিতরে নেম, আইডি, রোস, কজ এগুলো আমাদের আপাতত কিছুই দরকার নাই। জাস্ট টেক্সট এরিয়া শুরু শেষ করলাম। এই যে একটা ফিল্ড আসছে, আপনি চাইলে এটা বড় ছোট করতে পারবেন। পরবর্তীতে সিএসএস দিয়ে এটাকে আমরা ফিক্সড করে রাখতে পারবো কোনো স্পেসিফিক জায়গায় যদি রাখতে চাই। আচ্ছা বলেন, আপনাদের মনে কোশ্চেন রয়েছে, বলেন কে কোশ্চেন করতে যাচ্ছেন? সরি ভাই, আমার মাইক্রোফোনের লাইনটা একটু ডিসকানেক্ট ছিল, যার ফলে হচ্ছে একটু আগে প্রবলেম হচ্ছিল। আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের যে ফর্মটা লেখা আছে এরপরে এমটি লাইন কিন্তু আমার আছে 35 নাম্বার লাইনটা। হ্যাঁ, তো আমরা কি আসলে আমরা কোড করতে গিয়ে মাঝখানে যদি আমাদের এরকম এমটি লাইন হয়, ইন দ্য ফিউচারে আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করবে কিনা? হ্যাঁ, প্রবলেম রয়েছে, এরকম এমটি লাইন রাখা ঠিক হবে না। আচ্ছা আচ্ছা, এটা মানে স্ট্যান্ডার্ড না। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার বলছি, আপনি যখন কোডটা চেক করলেন, ধরুন আমি সাপোজ একটা ফর্ম ক্রিয়েট করলাম, তার মধ্যে ওই মেথড যে অ্যাট্রিবিউটটা আছে ওটা আমি দিলাম না, এবার তারপরে সেক্ষেত্রে তো সেটা দিয়ে যদি চেক করি কোডটা, তাহলে কি ভুল দেখাবে? হ্যাঁ, এরর দেখাবে। ওকে, আমরা কুইজ, হ্যাঁ বলেন। ফর অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা ওটা কি শুধু আইডি তে রাখা যাবে নাকি ক্লাসও রাখা যাবে? ফর এর ভ্যালু, আপনি ক্লাস তো ডিফারেন্ট জিনিস, আপনার যদি ক্লাস লাগে তাহলে আপনি আলাদা নিবেন ক্লাস, সমস্যা তো নাই। আর ফর এর মধ্যে রাখলে সমস্যা হবে নাকি? দেখেন, আপনি ক্লাস এখানে আনবেনই না, ফর এর সাথে ক্লাসের কোনো ব্যাপারই নাই। আচ্ছা আচ্ছা, ফর এর সাথে কাজ করবে আইডি। ওকে ওকে ওকে।
তারপর আমরা কুইজে চলে যাই। কুইজে এখানে হচ্ছে 40টা কোশ্চেন করবে, আমরা দেখি একটু পারে কিনা। আপনাদের যদি কোথাও কনফিউশন থাকে কোশ্চেনে আমাকে বলবেন। যেমন HTML এর মিনিং কি, আমি অ্যান্সার দেই, আপনারা জাস্ট মিলিয়ে নেন। ওকে, তো HTML এর মিনিং হচ্ছে যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা আপনারা জানেন। নেক্সটে যাই। নিজেরা একটু বাসায় দিয়ে দিবেন, এখন তো আমি দিচ্ছি, পরবর্তীতে আপনারা নিজেরাও একটা দিয়ে দিবেন। ওয়েব স্ট্যান্ডার্ড কে বানাইছে? এটা হচ্ছে দা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, এরাই বানাইছে, মজিলা, মাইক্রোসফট বা গুগল না। আমরা নেক্সটে ক্লিক করব। সবচেয়ে বড় হেডিং তারপরে জানার কথা এইচ1। তারপর হচ্ছে লাইন ব্রেক, লাইন ব্রেক দিয়ে মূলত আমরা হচ্ছে বিয়ার ট্যাগ, ব্রেক ট্যাগের মাধ্যমে, এই যে এটা 3 নাম্বার, জানেন আপনারা অলরেডি। ব্যাকগ্রাউন্ড কালার, এটা একটু আমরা দেখি, জানেন হয়তো বা অনেকেই, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। যেমন বডিতে ধরেন আমরা যদি কোনো স্টাইল করতে চাই, স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন, ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার দেন কোলন দিয়ে, ফর এক্সাম্পল রেড, দেখতে পাচ্ছেন এখানে রেড কালার হয়ে গিয়েছে। বা আমরা আরো ডিফারেন্ট কোনো স্টাইল যদি করতে চাই আমরা করতে পারবো। ওকে, শুধুমাত্র বডি ট্যাগে না, যে কোনো ট্যাগেই আমরা চাইলে করতে পারবো। এটাই এখানে কোশ্চেন করছে যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা কিভাবে অ্যাড করব। তো এই যে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা করতে পারবো। 2 নাম্বারটা কারেক্ট আনসার। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট টেক্সট মিন করে, ওটা হচ্ছে স্ট্রং ট্যাগ, স্ট্রং ট্যাগ ব্যবহার করলে ওটা ইম্পর্টেন্ট বোঝায়। তারপর হচ্ছে এমফাসাইজড মানে হচ্ছে ইটালিক, ইএম ট্যাগ। ওকে, হাইপারলিংক কিভাবে ক্রিয়েট করতে হয়? হাইপারলিংক মানে হচ্ছে যে এ ট্যাগের মাধ্যমে, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে যে আপনারা করেন, href থাকে, হাইপার রেফারেন্স। ওকে, প্রথমটা কারেক্ট আনসার, বাকিগুলোর সাথে আমরা পরিচিত না। আর ইন ট্যাগ মানে আপনি যে কোনো একটা ট্যাগ যখন শুরু করেন শেষ করে আমরা কি দিয়ে, মূলত স্ল্যাশ দিয়ে, ব্যাক স্ল্যাশ দিয়ে, ব্যাক স্ল্যাশ না তো, এটা ব্যাক স্ল্যাশই তো বলে নাকি, না ফরওয়ার্ড স্ল্যাশ, কোনটা জানেন না আপনারা? যাক, আমি শুধু স্ল্যাশ বলতেছি। ওকে ওকে, ব্যাক স্ল্যাশ স্যার। ওকে, নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর দেন হচ্ছে একটা লিংক যখন আপনারা ওপেন করবেন তখন নতুন ট্যাবে কিভাবে ওপেন করবেন, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্কের মাধ্যমে, href তো থাকবেই। তারপর হচ্ছে ট্যাবলে কি কি থাকে আজকে আমরা দেখলাম, ট্যাবলে টিআর থাকে, টিজি থাকে। ওকে, নেক্সটে ক্লিক করতেছি। আচ্ছা, এইটা আপনারা আনসার দিবেন, হ্যাঁ আপনারা যে পারেন বলবেন, আমি একটু ভেঙে একদম বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে ইনলাইন এলিমেন্টস, ইনলাইন এলিমেন্টস কারা? ইনলাইন এলিমেন্টস হচ্ছে ফর এক্সাম্পল স্পান ট্যাগ আর নরমালি ডিসপ্লেড উইদাউট স্টার্টিং এ নিউ লাইন, মানে তারা কোনো নতুন লাইন শুরু করে না, যেখানে জায়গা পায় ওখানেই বসে যায়, আর পাশে জায়গাও থাকে, যে কেউ আসতেও পারবে। এখন এই স্টেটমেন্টটা ট্রু নাকি ফলস? ট্রু, এটা ট্রু। যারা ফলস বলেছেন তারা ভুল বলেছেন, এটা ট্রু। কারণ হচ্ছে স্পান ট্যাগ তো কোনো নতুন লাইন শুরু করে না, ঠিক আছে, ঠিকই তো আছে, উইদাউট স্টার্টিং এ নিউ লাইন, এটা ট্রু। আচ্ছা ভাই, ডিপ বলে এটা ট্রু, ইয়া ফলস হচ্ছে, তাই না? বুঝছি নাই, এটা ডিপ ট্যাগ হলে অ্যানসারটা অন্যরকম হতো। হ্যাঁ, ডিপ হইলে এটা ফলস হইতো। ওকে, নাম্বার লিস্ট আমরা কি দিয়ে তৈরি করি? নাম্বার লিস্ট হচ্ছে আমরা ওএল দিয়ে তৈরি করি, ইউএল না, কিন্তু ইউএল দিয়ে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। ওকে, বা বুলেট লিস্ট, আপনি আনঅর্ডার্ড লিস্ট বা বুলেট লিস্টও বলতে পারবেন। এইটা হচ্ছে ইউএল দিয়ে করা হয়। ওকে, চেকবক্স আমরা ইনপুট টাইপ চেকবক্স এটা দিয়ে বানাই। তারপর হচ্ছে টেক্সট ইনপুট ফিল্ড, আমরা ওই যে টাইপ টেক্সটটাকে নরমাল টেক্সট অ্যাড করার জন্য ইনপুট টাইপ টেক্সট। ড্রপ ডাউন কিভাবে বানাই আমরা একটু আগেই দেখেছি, সিলেক্ট ট্যাগের মাধ্যমে, সিলেক্ট ট্যাগের ভিতরে অপশন রেখে। টেক্সট এরিয়া নামে আলাদা ট্যাগই আছে, এটাও একটু আগে দেখলাম। ইমেজ কিভাবে অ্যাড করতে হয়, আইএমজি ট্যাগ, যেখানে সোর্স থাকে, অল্টারনেটিভ টেক্সট থাকে। ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে অ্যাড করতে হয়, এই যে এইভাবে বডি স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। যদি এটা আপনারা দেখেন নাই, আপাতত জাস্ট জেনে রাখেন, স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে করা যায়, বাকিগুলো একটাও কারেক্ট না। ওকে, আচ্ছা এটা আপনারা বলেন তো দেখি পারেন কিনা, যে একটা আইফ্রেমের মাঝে আপনি একটা ওয়েবসাইট ডিসপ্লে করাতে পারবেন, এটা সত্য না মিথ্যা? সত্য। আমরা অলরেডি দেখেছি যে প্রথম আলো ওয়েবসাইট লোড করেছে। যাই হোক, নেক্সটে ক্লিক করতেছি। HTML কমেন্টস এভাবে করতে হয়, ঠিকই তো আছে, ঠিক আছে না? ট্রু। হ্যাঁ, ট্রু।
HTML এর মাধ্যমে থ্রু। তারপর হচ্ছে এটা আপনারা বলেন যেমন ব্লক এলিমেন্টস মানে হচ্ছে ডিপ আর নরমালি ডিসপ্লেড উইদাউট স্টার্টিং এ নিউ লাইন। তারা বলতেছে যে ডিপ নতুন লাইন শুরু করে না, এটা ফলস। এটা ফলস হবে। হ্যাঁ ফলস। ওকে নেক্সট টেক করতেছি টাইটেল। টাইটেল কিভাবে আমরা অ্যাড করি? টাইটেল ট্যাগের মাধ্যমে। আমরা প্রথম ক্লাসে দেখেছি, সেকেন্ড ক্লাসে মনে হয়, যাই হোক আমরা HTML অ্যাট্রিবিউট যদি ইমেজ কাজ না করে অল্টারনেটিভ টেক্সট আমরা কিভাবে দেই? অল্টার মাধ্যমে, যে অল্টারনেটিভ টেক্সট ALT, অল্টারনেটিভ টেক্সট। হ্যাঁ এটা জানেন অলরেডি। HTML5 আমরা ডক ট্যাব, এটা কিভাবে শুরু করি? সেকেন্ড নাকি থার্ড? সেকেন্ড। সেকেন্ড। সেকেন্ড কেন? থার্ড। থার্ড হবে, থার্ড হবে। HTML ওকে তারপর হচ্ছে আমরা যখন ফুটার তৈরি করব তখন কোন ট্যাগ ব্যবহার করব? ফুটার ট্যাগ ব্যবহার করব ফুটারের সময়। এটা আপনারা দেখেন নাই বাট আমরা পরবর্তীতে দেখব। SVG এখানে তারা বলতেছে যে SVG সরাসরি HTML পেজে ব্যবহার করা যায়, আমরা অলরেডি ব্যবহার করেছি, তার মানে কি ট্রু। তারপর ভিডিও আমরা কিভাবে ইউজ করতে পারবো? ভিডিও ট্যাগের মাধ্যমে। ভিডিও ট্যাগ। অডিও কিভাবে ব্যবহার করতে পারবো? অডিও ট্যাগের মাধ্যমে। তারপর হচ্ছে আচ্ছা এই ব্যাপারটা আপনারা মানে এখনো বলি নাই আমি, কন্টেন্ট এডিটেবল নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা আমি জীবনে কোথাও দেখি নাই ব্যবহার হইতে, বা জিনিসটা কি মিন করে ওটা একটু আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে ধরেন হিস্টোরির কোনো ইনফরমেশন কোথাও উল্লেখ করা আছে, কোন একটা স্পেসিফিক জায়গায় এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করছে, তার মানে মিন করে হচ্ছে যে ইনফরমেশনটা দেওয়া আছে ওটা এক্স্যাক্টলি কারেক্ট নাও হতে পারে, ওটা চেঞ্জ হতে পারে, এডিটেবল হতে পারে, এটা মিন করে। তার মানে এটার আনসারটা হচ্ছে স্পেসিফাই whether the content of an element should be editable or not. ওকে আমি এটা কখনো ব্যবহার করি নাই আর কোথাও দেখিও নাই, আমি জানি আসলে এক্স্যাক্টলি মানে এটার ফুল মিনিংটাও বোঝাটা টাফ। যাই হোক তবে এটাই কারেক্ট আনসার, জেনে রাখেন। ওকে তারপর in HTML on blur and on focus are এই দুইটা মূলত হচ্ছে ইভেন্ট। ইভেন্টটা নিয়ে আমি একটু আপনাদের সাথে আলোচনা করি। সেটা হচ্ছে আপনারা যখন বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করেন, ওয়েবসাইটে ভিজিট করার পর ধরেন আপনি এক জায়গায় ক্লিক করছেন, কিছু একটা আপনার সামনে চলে আসছে, তাহলে ওই যে ক্লিক করার পর কোনো একটা ঘটনা ঘটছে ওটাই হচ্ছে ইভেন্ট। এরকম ছোট ছোট অনেক ইভেন্ট সংগঠিত হয় ওয়েবসাইটে। ওকে তো এই অন ব্লার, অন ফোকাস এগুলো ইভেন্ট আমরা দেখবো যখন প্রজেক্ট তৈরি করব। অন ক্লিক ইভেন্ট এগুলো নিয়ে যে কোয়ারিতে আসবে। ওকে নেক্সট ক্লিক করতেছি। SVG কোন ফরম্যাটে ব্যবহার করা হয়? এটা হচ্ছে XML ফরম্যাটে। তারপর ক্যানভাস দিয়ে কি করা হয়? গ্রাফিক্স ড্র করা হয়। তারপর হচ্ছে মানে কোন অ্যাট্রিবিউটটা ব্যবহার করলে মাস্ট পূরণ করতে হবে, ওই যে ইনপুটের মধ্যে আর কি, ফিল্ড মাস্ট ফিল করতে হবে, রিকোয়ার্ড দিলে মাস্ট ফিল করতে হবে। এটা দেখাইছি আপনাদেরকে আজকে। জি স্যার দেখাইছেন, ইমেলের মধ্যে দেখাইছিলেন। হ্যাঁ বুঝতে পেরেছি। তারপর হচ্ছে হুইচ ইনপুট টাইপস ডিফাইন্স এ স্লাইডার কন্ট্রোল, এটা হচ্ছে যে ইনপুট টাইপ রেঞ্জ, মনে আছে না আপনাদের? বলছিলাম যে স্লাইডার কন্ট্রোল করা যায় হ্যাঁ স্যার, হ্যাঁ ইনপুট টাইপ রেঞ্জের মাধ্যমে। ওকে এটা জাস্ট মনে রাখেন, মনে রাখলেই হবে। আর HTML এলিমেন্ট ইজ ইউজড টু ডিসপ্লে স্কেলার মেজার উইদিন আ রেঞ্জ, এটা হচ্ছে উত্তরটা হচ্ছে মিটার। মিটার হ্যাঁ একদম লাস্ট যেটা, জাস্ট জেনে রাখেন আর কি, আর তেমন একটা লাগবে না। নেভিগেশন লিংক কেন মানে কিসের মাধ্যমে ব্যবহার করা যায়? ন্যাপ ট্যাগের মাধ্যমে। ওকে তারপর হচ্ছে অ্যাসাইড দিয়ে আমরা কি করি? যে কন্টেন্ট অ্যাসাইড ফ্রম দ্য পেজ কন্টেন্ট, লাইক এটার মতো। নেক্সট ক্লিক করব। হেডার আপনারা কিভাবে তৈরি করবেন? হেডার যখন আমরা তৈরি করব তখন হেডার ট্যাগ আমরা ব্যবহার করব। ওকে দেখতেই পাচ্ছেন রেজাল্ট হচ্ছে 100% পারফেক্ট, আমরা ঠিকঠাক মতোই দিয়েছি, কোনো ভুল নেই আপাতত। তো আজকের ক্লাস আপনাদের এই পর্যন্তই থাকবে। আর HTML এর যে ব্যাপারগুলো আমরা HTML এ এইটুক পর্যন্তই দেখবো, HTML এ আর কোনো কিছু আমরা দেখবো না। আমরা এনাফ কিছু ট্যাগ শিখেছি যেটার মাধ্যমে আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো। ওকে পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের CSS। তো নেক্সট ক্লাসে আমরা CSS শুরু করব এবং হচ্ছে আপনারা বাসায় প্রবলেম ফেস করলে গ্রুপে কিভাবে অ্যাক্টিভিটি করবেন, বা এই যে এরর বা এগুলো যদি ফেস করেন কিভাবে অ্যাক্টিভিটি করবেন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব নেক্সট ক্লাসে। হ্যাঁ কেউ মনে হয় বলতে যাচ্ছেন? ইমরান ভাইয়া বলেন। ভাইয়া আমার ল্যাপটপে একটু প্রবলেম, একটু দেখে দিলে ভালো হতো। কি প্রবলেম? ভাই আমি যখন রিলোড দিই HTML কোড করার পরে তো বারবার নিউ ট্যাবে চলে যায়।
রিলোড দিলে নিউ ট্যাবে চলে যায় মানে মানে গো লাইভে বা লাইভে দেওয়ার পরে বারবার নিউ ট্যাবে চলে যায়, নতুন একটা ট্যাব ওপেন হয়। টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ইউজ করছেন অ্যাট্রিবিউট করছিলাম, ওটা বাদ দেওয়া মানে এরকম হয়ে যায়। ভাই উনি মনে হয় প্রতিবার ওপেন উইথ লাইভ সার্ভার করেন। প্রতিবার মেবি এটা করতেছে উনি। ও আপনি সবসময় কি ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করতেছেন? ওপেন উইথ লাইভ সার্ভার সবসময় ক্লিক না করলে আবার এটা রিলোড হয় না। না 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 না, এটা তো করার প্রয়োজন নেই। আপনি লাইভ সার্ভারটা দেখবেন প্রপারলি ইনস্টল করা হয়েছে কিনা। ভাই উনি মনে হয় সেভ করে না, কন্ট্রোল এস দিয়ে সেভ করে না, এর জন্য আসে না। হ্যাঁ সেভ করেন কোনো কিছু এডিট করার পরে, মানে কোনো কিছু অ্যাড করার পরে। সেভ তো অটো হয়, এজন্য সেভ মানে আচ্ছা আপনার এখানে হয়তো বা নাও হইতে পারে, কন্ট্রোল এস প্রেস করে সেভ করবেন। আপনি একটু ভালো করে ভিডিওগুলো আগে দেখবেন, ঠিক আছে? আবার একটু ট্রাই করেন। আচ্ছা ঠিক আছে, যদি না হয় কালকে আবার বলবেন। আপনাদের আর কারো কোনো কোশ্চেন কি রয়েছে এখন পর্যন্ত? স্যার বলেন। আমাদের কি ড্রপ ডাউন মেনু দেখানো হবে না নাকি ড্রপ পরবর্তীতে? ডাউন মেনুর যে ব্যাপারটা আসলে কোডিং করে আমাদের ওইরকম প্রয়োজন পড়বে না, কারণ ড্রপ ডাউনের জন্য যখন আপনি যে কোয়ারি শিখবেন, যে কোয়ারিতে প্লাগইন রয়েছে, যখন আপনি ওয়ার্ডপ্রেসে শিখবেন, ওয়ার্ডপ্রেসও থিমের সাথে বিল্ট ইন থাকে, ঠিক আছে? তো নরমালি আমরা ট্রাই করব মানে একদম র কোড আপনাদেরকে একটা ব্যাপার ক্লিয়ারলি বলে দিই আমি, হ্যাঁ, এটা না হলে আপনারা বিভিন্ন কোশ্চেন করবেন। আমরা এখন এই যে এত কোডিং শিখতেছি, আপনারা কিন্তু কোডিং করে ওয়েবসাইট তৈরি করার যে সার্ভিস, এটা দিতে পারবেন না ইনিশিয়ালি, কারণ আপনারা প্রিপেয়ার্ড হবেন না। এটার জন্য আরো অনেক প্রিপারেশনের দরকার আছে। আপনারা কোন সার্ভিসগুলো মার্কেট প্লেসে দিতে পারবেন? আপনারা ওয়ার্ডপ্রেস রিলেটেড সার্ভিসগুলো দিতে পারবেন। ওকে, এখন ওয়ার্ডপ্রেস যে সার্ভিসগুলো আপনারা দিতে পারবেন, ওগুলোর জন্য কোডিং যতটুকু দরকার এতটুকু আমরা কভার করব, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস যদি মানে না দেখাইতাম আমাদের কোর্সে, তাহলে কখনোই এত দ্রুত মার্কেট প্লেসে যাওয়া সম্ভব হইতো না। ওকে, এটা ইম্পসিবল ছিল। ওয়ার্ডপ্রেসের কারণে আমরা এই যে 4-5 মাসে ইজিলি মার্কেট প্লেসে স্টুডেন্টদেরকে নিয়ে যেতে পারি। ওকে, তো আমরা সবকিছু র কোড করে দেখবো না, ওই সময়ও আমাদের হাতে নাই, আর ওটা আপনারা নিতেও পারবেন না, সব রো এর মাধ্যমে নিতে পারবেন না, ঠিক আছে? ম্যাক্সিমামই দেখবেন যে ঝরে পড়ে যাবেন, এটা আরেক সমস্যা। এখন তো মাত্র আমরা শুরু করলাম, তো এইটা আপনারা আমার উপরে ছেড়ে দেন, আমাকে আমার মতো করে নিয়ে যেতে দেন। ওকে আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ওকে স্যার আমার একটা প্রশ্ন ছিল, আপনি একটু ভিজুয়াল কোডে যান, একটু কষ্ট করেন। ভিজুয়াল স্টুডিও কোড? জি স্যার। হ্যাঁ বলেন। আচ্ছা মনে করেন আমরা এই মুহূর্তে S1 ট্যাগ নিলাম, অনেকগুলো ট্যাগ নিলাম, 5টা বা 10টা, ঠিক আছে? তো এখন আমি চাইতেছি এই সিলেক্ট করে শর্টকাট একটা কির মাধ্যমে সিলেক্ট করে সবগুলো S2 করব। এটা কিভাবে শর্টকাট কিটা যদি আপনি একটু দেখেন। সবগুলো কি করবেন? S1 এ বর্তমানে আছে ওইটা আমি S2 করব, একসাথে সিলেক্ট করে ওইটা শর্টকাট একটা কি আছে না। আচ্ছা H1 আছে, ওটাকে H2 করবেন? হ্যাঁ মনে করেন এই মুহূর্তে আমার 5টা S1 ট্যাগ আছে, তা আমি চাইতেছি একসাথে এই শর্টকাট কির মাধ্যমে সবগুলো কি করব, S2 করব। আচ্ছা আমি ধরেন এখানে দুইটা H1 নিলাম, দেন হচ্ছে অলটা ধরে রেখে মাউসের বাম পাশের বাটন ক্লিক করে এই যে H1 এখানে আসছে, দুইটাকে সিলেক্ট করলাম। আচ্ছা আমার এখানে তো অলটা ধরে করতে হবে, যাই হোক এখানে আমাদের এখানে প্রবলেম হচ্ছে, আমি একটু আবার ট্রাই করি। হ্যাঁ এখন হয়েছে। এই যে অলটা ধরে ক্লিক করলাম, দেন ব্যাক দিয়ে H1 রিমুভ করলাম, দেন 2 অ্যাড করে দিলাম। হয় না আপনার এখানে এইভাবে? না এটা ঠিক আছে, এটা আমি পারি। আমার বিষয়টা হচ্ছে যে আমি এই যেহেতু এখানে S2 সেম ক্যাটাগরি সেম কয়টা আছে, 4টা আছে, আমি একটার উপরে ক্লিক করব এবং সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি এটাই চাইতেছি, যেটা একটা শর্টকাট কি আছে না, আমি একটার উপরে ক্লিক করব, ওই ক্যাটাগরি যেগুলো আছে আমি সবগুলো কি করব, সিলেক্ট করব। না আমি এটা শর্টকাট মেবি আছে, কিন্তু আমি শিওর না এটা কিভাবে করে। আপনারা কেউ জানেন? এই শর্টকাটটা আমি এই ইউটিউব থেকে বা অন্য জায়গায় পাইছি, কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারতেছি না। কন্ট্রোল বা অলটা অ্যারো তো হয় না এখানে। কন্ট্রোল ডি কন্ট্রোল ডি টা আছে। কন্ট্রোল ডি হচ্ছে মনে করেন আমি প্রথম যেটা আছে S2
ওইটার শেষের S2 যেটা শেষ হবে ওইটা সিলেক্ট হবে। আমি চাইতেছি এখানে 4টা S2 আছে, তো আমি একটা সিলেক্ট করব এবং সেম টু 100% এই যেটা আমার সেম ক্যাটাগরি যেগুলো আছে 4টা S2 আছে সবগুলো সিলেক্ট হবে। আচ্ছা আমি আপনাকে সলিউশন বলে দিচ্ছি, আপনি কন্ট্রোল শিফট এল ভাইয়া Control Shift কন্ট্রোল L এফ দিয়ে যদি উনি সার্চ করে তাহলে যে ওয়ার্ডটা উনি সার্চ করতে যাচ্ছে ওই পেজের সবগুলো তো ওই ওয়ার্ড সিলেক্ট হয়ে যাবে। ওইটা তো সিলেক্ট হবে। নেম ট্যাগ ইউজ করে আপনি ইমেটের যে চিট কোড আছে ওই চিট কোডটা দেখে নেবেন। আচ্ছা আচ্ছা, আমি একজন মনে কোশ্চেন করছিল এর আগে কি একটা শর্টকাটের জন্য, তো বলে দিছি অলরেডি যে ইমেটের যে চিট কোড ওটা একটু দেখে নেবেন, ওটাতে হয়তোবা থাকতে পারে আপনার আনসার, ট্রাই করে দেখেন। ও আচ্ছা, না আমি খুঁজতেছি, এটা অনেকদিন ধরে তো পাচ্ছি না, এই জন্য বলতেছি। আমি আমার একটা অলরেডি একটা কোডের শর্টকাট কির জন্য একটা ভালো একটা ওয়েবসাইটে পাইছি যেটা কোড ক্যাম্প মনে হয় এই জাতীয় একটা, যে একজন বলতো কমেন্টে কন্ট্রোল শিফট আই দিয়ে দেখেন, কয়েকজন সলিউশন দিলো, ট্রাই করে দেখেন হয় কিনা। আমার এখানে কোনোটাই হচ্ছে না, যাই হোক। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। আপনারা নেক্সট আগামীকাল তো ক্লাস রয়েছে, তো আগামীকাল ক্লাসে চলে আসবেন।